দোস্ত ওঠ না, এভাবে সারাদিন শুয়ে থাকলে কি ভালো লাগে বল? আমার বাসায় এসেছিস, কই ঘুরবি ফিরবি আমার সাথে তা না করে তুই রুমের ভেতরেই মুখ গুজে পড়ে আছিস 2 দিন ধরে। ওঠ, তাড়াতাড়ি ওঠ, আজকে তোকে আমার সাথে বাইরে বেরোতেই হবে। ওঠ বলছি। শেষ পর্যন্ত ঢেলে ঢেলে শোয়া থেকে উঠল নিম্নি। মাথা নিচু করে বসে আছে আনাহিতা। ওর মুখ দেখে ভেতর বোঝার উপায় নেই। ওলটপালট অস্থির মন নিয়ে নির্বিকার মুখে বসে আছে। ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, খুব বিশেষ একটা কারণে, কিন্তু নিম্নি সেটা অজানা। ওকে আনাহিতা সব বললেও এই একটা ব্যাপারে কখনোই কিছু বলেনি। মাথা তুলে মুখ খুলল। কই যাবি আজ? কই যাবো মানে? তুই কি জানিস না আজ কই যাবো? এই রে, যদি বলে যে আসলেই ভুলে গেছে তাহলে লঙ্কা ঘান্ট ঘটাতে দেরি হবে না। এখন কি বলা যায় এই মুহূর্তে? কি বলে পরিস্থিতি সামাল দেওয়া যায়? মনে মনে দ্রুত সম্ভব ভাবতে লাগলো আনাহিতা, কিন্তু ওকে আর ভাবতে হলো না। নিম্নি নিজেই ওর পাশে ধপ করে বসে আবারও বলতে লাগলো। দোস্ত, আমার না কেমন যেন লাগছে। দেখা করার কথা মনে হলেই বুক ধড়ফড় করছে, একটু পর পর গলা শুকিয়ে যাচ্ছে, পেটের ভিতর মোচড় দিয়ে উঠছে, শরীরের জোর হারিয়ে ফেলছে ক্রমে ক্রমে। আমার কি হবে দোস্ত? কথা শেষে আনাহিতার কাঁধে মাথা রাখলো নিম্নি। কার সাথে দেখা করার কথা বলছে? কথাটা একবার মনে মনে বলে আটকে উঠল আনাহিতা। ধা করে মনে পড়ে গেল, আল্লাহ, নিম্নি না আজকে সাজিদ নামে ছেলেটার সাথে দেখা করার কথা? এটা ও কি করে ভুলে গেল? দীর্ঘদিনের সম্পর্ক তাদের দুইজনার, কিন্তু এখনো পর্যন্ত কেউ কাউকে দেখেনি। আজকের দিনের শিডিউল 6 মাস আগে থেকে প্ল্যান করে রেখেছিল ওরা দুইজনে। 11টার ঘর পেরিয়ে গেছে সে কখন। দেখা করে দুপুরের খাবার ওরা একসাথেই খাবে, 1টার মধ্যে রওনা দিতে হবে। তাই আর দেরি না করে দুইজনেই চলে গেল রেডি হতে। দুইজনেই বোরকা পরে রেডি হয়ে নিল। 12:30 নাগাদ বেরিয়ে পড়ল ওরা গুলশান লেক পার্কের উদ্দেশ্যে। রিকশায় বসে নার্ভাসনেসের দরুন নখ কামড়াচ্ছে নিম্নি। ওর হাতে একটা চাপড় দিল আনাহিতা। এই বাজে অভ্যাসের সাথে ও অভ্যস্ত নয়। কাউকে এমন করতে দেখলেই ও থাপ্পড় লাগায়। অসন্তোষ নিয়ে বলল, নার্ভাসনেসের ঠেলাই দেখছি মরে যাচ্ছিস, তাহলে ফিরে যাই, চল। নিম্নি আটকে উঠে আনাহিতার হাত খামচে ধরল। নখ দেবে যাওয়ায় আগেই হাত ছাড়িয়ে নিল ও। সেখানে হাত বুলিয়ে ভ্রু কুঁচকে বলল, এমন এলিয়েনের মতো আচরণ করছিস কেন? এমন ভাবে কেউ ধরে? জ্বলছে একদম। দোস্ত, তুই আশেপাশেই থাকিস, হ্যাঁ? অজ্ঞান হয়ে গেলে যেন হাসপাতালে নিতে পারিস। পাগলের প্রলাপ বকছে নিম্নি। হতাশ মিশ্রিত একটা শ্বাস ফেলে ওর উদ্দেশ্যে বলল, আগে থেকে কিভাবে জানিস যে তুই অজ্ঞান হয়ে যাবি? আমাকে খালামণি ডাকার কেউ আসছে নাকি? এই কথা বলিস না দোস্ত, সাজিদ শুনতে পেলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে বসবে। হ্যাঁ, আমি তার কাছে যাব এসব কথা বলতে। চোখ পাকিয়ে বলল আনাহিতা। নিম্নি আর কিছু বলার সুযোগ পেল না। ততক্ষণে ওরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে। রিক্সা ভাড়া মিটিয়ে ওরা পার্কের ভেতরে ঢুকলো। ঢোকা মাত্রই নিম্নির ফোনে কল এলো। হ্যান্ডব্যাগ থেকে মোবাইল বের করে দেখে সাজিদের কল। ঢোক গেলে রিসিভ করলো ফোন। সাজিদ জানতে চাইল ওরা কত দূর এগিয়েছে। নিম্নি উত্তর দিল ওরা মাত্রই প্রবেশ করেছে পার্কের ভেতরে। মিনিট খানেকের মধ্যেই দুইজন সুপুরুষ তাদের একটু দূরত্বে এসে দাঁড়ালো। একজনের কানে ফোন, আর একজনের পকেটে হাত গুছে দাঁড়িয়ে আছে। নিম্নি বুঝলো ফোন কানে রাখা ছেলেটাই সাজিদ। সাথে সাথে চোখ নামিয়ে নিল। সর্বাঙ্গ তীর করে কাঁপছে। সাজিদ ও রেজওয়ান পার্কে এসে পৌঁছেছে মিনিট 10 হলো। রেজওয়ান তিতিবিরক্ত হয়ে বলল, আমাকে শুধু শুধু টেনে আনলি তোদের মাঝে কাবাবে হাত দেওয়ার জন্য। এখন কি একা কি করবো এখানে বলতো? তোর নিবি এখানে আসছে না কেন? মেয়েদের জন্ম হয়েছে ছেলেদের অপেক্ষায় রাখার জন্য। সাজিদ চোখ থেকে রোদ চশমাটা খুলে রেজওয়ানের অসন্তুষ্ট মুখের দিকে তাকালো। মৃদু হেসে বলল, অনার্সে পড়ুয়া মেয়েও নিবি তাই না? তাহলে তো তোরটাও নিবি ছিল, যেহেতু সেও অনার্সে পড়তো। বলেই বুঝলো ভুল জায়গায় ভুল কথা ফেলেছে। রুষ্ট চাহনিতে রেজওয়ান তাকালো সাজিদের দিকে। উত্তরে কিছু বলবার আগেই সাজিদ সেখান থেকে সরে গেল নিম্নিকে ফোন দেওয়ার জন্য। যখন জানালো এসে গেছে,
তখন সে ফোন কানে ধরেই রেখেই এগুলো পার্কের প্রবেশদ্বারের দিকে। সেখানে গিয়ে দেখলো দুইটা মেয়ে দাঁড়ানো, দুইজনের মুখই হিজাববৃত। একটা মেয়ে দূরে কোথাও তাকিয়ে আছে, কফি কালারের বোরকায় আবৃত। মেয়েটার কানের কাছে ফোন ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বুঝলো এটাই তাহলে তার না দেখা প্রেয়সী। রেজওয়ানের কানের কাছে মুখ নিয়ে বলল, যাক, তোকে আর একা বসে থাকতে হবে না, তোর সঙ্গী আছে সাথে। কটমট দৃষ্টিতে তাকালো সে সাজিদের দিকে, কিন্তু এখনো কিছু বলল না। এসব পরে তুলবে সে। রেজওয়ান পকেটে হাত গুজে মেয়ে দুটোর দিকে এগিয়ে গেল সাজিদের সাথে। সে অলরেডি বলে ফেলেছে কোনটা নিম্নি। পাশে দাঁড়ানো পার্পল কালারের বোরখায় আচ্ছাদিত মেয়েটার দিকে তাকালো সে। আড়াআড়িভাবে দুহাত গুজে অন্যদিকে তাকিয়ে আছে মেয়েটা। ওরা মেয়ে দুটোর কাছে যাওয়া মাত্রই নিম্নি সালাম দিল। সালামের আওয়াজে আহমিতা চমকে ফিরে তাকালো। চোখাচোখি হয়ে গেল রেজওয়ানের সাথে। কালো মুড়িযুক্ত শান্ত আঁখি মেলে ওর দিকে দৃষ্টি স্থির তাকিয়ে আছে ছেলেটা। তড়িৎ গতিতে দৃষ্টি নত করল। এখনো নিজেরও নার্ভাস লাগছে। ভেবেছিল সাজিদ নামের ছেলেটা একা আসবে, নিম্নিকে তার কাছে গছিয়ে দিয়ে সে একটু একা সময় কাটাবে। এখন যদি এই ছেলের সাথে বসে থাকতে হয় ভেবে ভেতরে ভেতরে আতঙ্ক বোধ করছে আনাহিতা। সালামের জবাব নিল সাজিদ, তারপর মুচকি এসে নিম্নির দিকে তাকিয়ে বলল, হাই, আমি সাজিদ নেহাল। কেউ একজনের উপাধি দেওয়া খ্যাপাটে প্রেমিক, আর সেই কেউ একজনটা নিশ্চয়ই আপনি। নিম্নি লাজুক এসে মাথা নামালো। তাদের মাঝ থেকে আনাহিতার অস্বস্তি হচ্ছে। রেজওয়ান সাজিদকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, তোর ঢঙের কথাবার্তা বাদ দিয়ে এখান থেকে ভেতরে চল, রোদে আমার পা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আমরা আগে পরিচিত হইনি। মাথায় কি তোর ঘিলো বলতে কিছুই নাই? এক জায়গায় বসেও তো কথা বলা যাবে না নাকি? নাকি এখান থেকে বিদায় নেওয়ার ইচ্ছা? রাগে দাঁতে দাঁত চাপল রেজওয়ান। সাজিদ ভ্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, ভাই, আমার ইনসাল্ট করা সব সময় গিয়ে চলো কোথাও বসি। বলে বেশ কয়েক মিনিট হেঁটে ওরা এসে পৌঁছালো গাছগাছালির ছায়াপূর্ণ মুক্ত মঞ্চের কাছে। এই জায়গাটা অনেক ভালো লাগে। যেই দিকটায় রোদ নেই সেই দিকে এগিয়ে গেল ওরা। এই পার্কটা অনেক নিরিবিলি, সাথে নাম না জানা অসংখ্য গাছ। বুনো ফুলেদের মনমাতানো সৌরভে প্রশান্তি অনুভব করা যায়। পাখির কলরবে চারপাশ মুখরিত হয়ে থাকে সব সময়। মূলত সাজিদ প্রথমে কোনো রেস্টুরেন্টে দেখা করার কথা বলেছিল, কিন্তু নিম্নি তাতে নাকচ করে, কারণ সে শান্ত পরিবেশে দেখা করতে চায়। সাজিদ আর রেজওয়ান সিঁড়ির পাশের ব্যালকনিতে বসলো। নিম্নি বসলো সিঁড়িতে, কারণ সবাই সিঁড়িতে বসলে একে অপরের মুখ দেখবে না, তাই এখন অনেকটাই মুখোমুখি বলা যায়। সাজিদ নিম্নির দিকে তাকিয়ে বলল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয়নি, বাসা তো আর বেশি দূরে না। আচ্ছা, তাহলে পরিচয় করিয়ে দিই। বলেই হাসি মুখে রেজওয়ানের দিকে তাকালো। সাজিদের আগে রেজওয়ান নিজেই বলল, হ্যালো, আমি রেজওয়ান শেখ, সাজিদের একমাত্র বন্ধু প্লাস কাজিন। আমরা দুই অদম একসাথে কাজ করি। জানোই তো কি কাজ, তাই না? জি ভাইয়া, জানি। আনাহিতা রেজওয়ান শেখের নামটা শুনে নিজের জায়গায় জমে গেছে। ওর হৃদয় হরণ করা কল্পপুরুষের নামটাও যে এটাই ছিল। সে তো ফ্রিল্যান্সার ছিল। তারা দুইজন একসাথে কি কাজ করে? নিম্নিকে কখনো জিজ্ঞাসা করা হয়নি সাজিদের পেশা সম্পর্কে। তাহলে এখন অন্তত জানতে পারত পাশের মানুষটা সম্পর্কে। তার ভাবনা যদি সত্যি হয় তাহলে সত্যি সত্যি কুরুক্ষেত্র বেঁধে যাবে। প্রার্থনা করছে এটা যেন সত্যি না হয়। পরক্ষণেই ভাবে, ধুর, আমাকে চিনবেই বা কিভাবে? আমরাও তো একে অপরকে দেখিনি। আচমকা কনুইয়ের গুঁতো খেয়ে হুঁশে ফিরল আনাহিতা। মাথা তুলে দেখলো তিনজোড়া কৌতূহলী চোখ ওর দিকেই তাকিয়ে আছে। বেশ লজ্জা পেল ও। শুনল সাজিদ বলছে, শালিকা আমার কোথায় হারিয়ে গেলে? পরিচয় তো এখনো পেলাম না। একজন তো ফোনে কথা বলার সময় তুবড়ি ছোটাতো, কিন্তু সামনে আসতেই সব ফুরুত। আপনিও যদি কথা না বলেন বউটাকে বাগে আনবো কিভাবে? সাজিদের এমন খোলামেলা কথায় দুইজনেই লজ্জা পেল। নিম্নি তো পারে মাটি ফিরে অতলে ঢুকে যায়। আনাহিতা মাথা নিচু করে রিনরিনে কণ্ঠে বলল, আমি আনাহিতা, নিম্মির বেস্ট ফ্রেন্ড। আপনার নামের আগে পিছে কিছু নেই দেখছি।
নিম্নি মাঝপথে বলতে লাগলো, আরে আছে তো, ওর আসল নাম। চিমটি খেয়ে থেমে গেল নিম্নি। চোখ পাকিয়ে আনাহিতা ওর দিকে তাকালো, অতঃপর ফিসফিস করে বলল, আমার ব্যাপারে আর কিছু বললে এখনই চলে যাব। ওদের দুজনকে এমন ফিসফাস করতে দেখে রেজওয়ানের ভ্রু কুঁচকে এলো। সাজিদের দিকে তাকিয়ে দেখলো সেও ভ্রু কুঁচকে সেই দিকে তাকিয়ে আছে। তারপর বলল, এনি প্রবলেম? না ভাইয়া, আপনারা দুজনে বরং আলাদা কথা বলুন, আমি আশপাশটা ঘুরে দেখি। একা ঘুরবে কেন? আমার এই ব্রাদারটাকে সঙ্গী করে নাও। বিআইবিএন বলে কথা, একটু চেনা জানার ব্যাপারও তো আছে, তাই না? আর তুমি করে বলার জন্য কিছু মনে করো না, কেমন? না না ভাইয়া, কিছু মনে করবো কেন? ইনফ্যাক্ট আমি তো বয়সে আপনার ছোটই, সমস্যা নেই। রেজওয়ানকে তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আরেকটু খ্যাপাতে বলল, আর একে নিয়ে চিন্তা করো না, সিট বুকিং হয়ে গেছে অনেক আগে। তোমার সাথে ফ্লার্ট করবে না একদমই, বেটা একদম রসকসীন একটা। নো প্রবলেম, সুযোগ আমারও আসবে, তখন এই রসকসন বেড়াদের কাছে এসো না কোনো সাহায্যের জন্য। আরে আসবো না মানে? বেটা তোকে ছাড়া আমি অচল না। হইছে, ঢপ কম মেরে যায় এখান থেকে। আমি বেশিক্ষণ রেস্ট করতে পারবো না, জরুরি কাজ ফেলে এসেছি তোর সাথে। তোর জরুরি কাজ তো সেই একটাই, আমার না হওয়া ভাবির কথা। বাবা, দিন গিয়ে রাতে গড়ায়, রাত পেরিয়ে ভোর হয়, তাকে নিয়ে তোর ভাবনা শেষ হয় না। কই যে ঘাপটি মেরে আছে আমার ভাবি সাহেবা। আমি বলা শুরু করলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। সো স্টপ অল দিস ননসেন্স। রেজওয়ানের শক্ত চোয়াল দেখে আর কিছু বলল না সাজিদ। অবস্থা বেগতিক দেখে দ্রুত সটকে পড়ল সেখান থেকে। নিম্নি আর আহানিতা একে অপরের দিকে বোকা বোকা চাহনিতে তাকিয়েছিল। তাদের দিকে বোঝা যাচ্ছে দুজনের মধ্যেকার বন্ডিংটা চমৎকার। আনাহিতা অস্বস্তিতে কাঠ হয়ে রইল। অপরিচিত একটা যুবকের সাথে একলা থাকতে হবে ভেবেই যেন হাত পা অসাড় হয়ে আসছে। কয়েকটা মুহূর্ত কেটে গেল নীরবতায়। ওকে এভাবে নিশ্চুপ বসে থাকতে দেখে রেজওয়ান নিচ থেকে আগ বাড়িয়ে বলল, মিস অনাহিতা, এখানে বসে থাকবে নাকি? আনাহিতা চমকে তাকালো গম্ভীর কণ্ঠস্বরের মালিকের দিকে। পায়ের উপর পা তুলে পেছনে হাতের ভর রেখে রেজওয়ান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওরই দিকে। এমন দৃষ্টির সামনে কুকড়ে গেল আনাহিতা। মেরুদণ্ড পেয়ে সাপের মতো এঁকে বেঁকে শীতল স্রোত বয়ে গেল। ওর দিকে এমন দৃষ্টিতে তাকানোর মানে কি? লোকটার তো নাকি পছন্দের কেউ আছে। সাজিদকে তো তখন বলতে শুনেছে ও, লোকটা ক্যারেক্টারলেস নয় তো। রেজওয়ানের এমন কোনোদিনও হয়নি। অপরিচিত কোনো মেয়েকে দেখে কখনো মনে হয়নি সে তার খুব আপন। অন্য সময় কোনো মেয়ের দিকে চোখ গেলে দ্বিতীয়বার আর তাকাতো না, কিন্তু আজ যেন সব নিয়মের হেরফের হয়ে যাচ্ছে। মেয়েটাকে দেখার পর থেকে নিজের মধ্যে অজানা কিছু অনুভব করছে। মনে হচ্ছে এই চোখ দুটো সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কবে, কোথায় তা মনে করতে পারছে না। আচমকা অযথাই মনে হলো এটা তার হঠাৎ করেই হারিয়ে যাওয়া সেই প্রণয়নী নয় তো। ঘোর কাটল হঠাৎ আনাহিতার কথায়। এমন অনর্থক ভাবনার জন্য নিজেকে ধিক্কারও জানালো। ছি, আপনি গিয়ে আশেপাশে ঘুরতে পারেন, আমি বরং এখানেই বসে থাকি, কোথাও যেতে ইচ্ছে করছে না। কপালের ডান পাশের শিরা লাফাচ্ছে আনাহিতার। মনের ব্যথার সাথে সাথে মাথার ব্যথাটাও প্রকট হয়ে আসছে ধীরে ধীরে। ওর যে শরীরের কন্ডিশন ভালো নয় নিম্নিতা জানে না, আসলে সেই বুঝতে দেয়নি। সারাদিন শরীরের প্রত্যেকটা গিটে গিটে ব্যথা করবে, আর মধ্যরাত হলে বিনা নিমন্ত্রণেই জ্বর আসবে। আনাহিতার অবশ্য নিজেকে সামলাতে পারে শরীর খারাপ হলেও। নিম্নি ঘুমে গাধা, তাই পাশে ঘুমানোর পরও ও আনাহিতার অসুস্থতার খবর জানে না। শুধু কি অসুস্থতা, ওর জীবনের এত বড় একটা ঘটনা যে ঘটে গেল সেটাও তো নিম্নিকে বলেনি, অবশ্য বলবেও না। যার পূর্ণতা পায়নি সেটা ঢোল বাজিয়ে বলে কি লাভ? মনের ব্যথা মনেই না হয় লুকিয়ে চাপা পড়ে থাকুক। রেজওয়ান আনাহিতার কথার প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মুখের কথা মুখেই রয়ে গেল। এক হাতে ভর দিয়ে শীতে বসা অবস্থায় খানিকটা ঝুঁকে গেল আনাহিতা, আরেক হাতে কপালের ডান পাশ ঘষছে, চোখ মুখ কুচকে। দ্রুতপদে বেদি থেকে নেমে আনাহিতার পাশে এসে বসল রেজওয়ান। অপ্রস্তুত হয়ে জানতে চাইল, হেই মিস,
কি হয়েছে আপনার? আর ইউ ওকে? আনাহিতা কপালের পাশে হাত রেখে নিভু গলায় কোনো মতে উচ্চারণ করলো। পেইন হচ্ছে প্রচুর। মুহূর্তেই দুই হাতে চেপে ধরল মাথা, গোঙাতে লাগলো অস্পষ্ট সুরে। রেজওয়ান কি করবে ভেবে পাচ্ছে না। তাকে বিস্মিত করে দিয়ে আনাহিতা ঢলে পড়ল রেজওয়ানের কোলে। রেজওয়ান ওকে নিজের বুকে আগলে নিল পরম মমতায়। মেয়েটার হঠাৎ কি হলো? অজ্ঞান হয়ে গেল কেন? এমন পরিস্থিতিতে এই প্রথম পড়ল রেজওয়ান। পকেট থেকে ফোন বের করে প্রথমেই সাজিদকে ফোন লাগালো। অসম্ভব অস্থিরতায় ভেতরটা কাঁপছে। তিনবারের মাথায় যখন ফোন রিসিভ করলো না, মেজাজটাই খারাপ হয়ে গেল রেজওয়ানের। পর মুহূর্তে মনে পড়ল সাজিদ প্রায় সময় ফোন সাইলেন্ট করে রাখে, এখনো হয়তো সাইলেন্টই। শিট বলে ভাবতে লাগলো কি করা যায় এখন। মাথায় এলো নিম্নিকে ফোন দেওয়ার কথা, কিন্তু ওর ফোনে তো নিম্নির নাম্বার নেই। ওর কাছে নেই তো কি হয়েছে, আনাহিতার ফোনে অবশ্যই থাকবে। দৃষ্টি ঘুরিয়ে দেখলো সিঁড়িতেই পার্সটা রাখা। ফোনটা হাতে নিয়ে দেখলো লক করা নেই। শুকরিয়া আদায় করলো রেজওয়ান। চটজলদি সোয়াইপ করলো ফোন। সাথে সাথে বৃদ্ধা আঙুলটা থেমে গেল সেইখানেই, এবং থেমে গেল ওর হৃদযন্ত্রের ক্রিয়া। ভূতগ্রস্তের মতো তাকিয়ে রইল আনাহিতার ফোনের ওয়ালপেপারের দিকে। হাসপাতালের করিডোরে দর্শক সারির একটা চেয়ারে বসে আছে রেজওয়ান। মাথার দুই পাশের চুল খামচে ধরে রেখেছে সে। হাসপাতালে সে একাই এসেছে আনাহিতাকে নিয়ে। তখন নিম্নির নাম্বারে ফোন দেওয়ার পর আনরিচেবল এসেছে, তাই সাজিদের নাম্বারে একটা টেক্সট করে সংক্ষেপে জানিয়েছে আনাহিতার কথা। তারপর আর দেরি করেনি। রেজওয়ানের নিজের গাড়ি আছে, সেটাতে করেই এসেছিল দুইজনে। বেশি কিছু না ভেবে আনাহিতাকে কোলে করে গাড়িতে এনে শুয়ে দেয়। ক্ষিপ্র গতিতে ড্রাইভ করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসে। যেহেতু তার মামা এখানকার নামকরা ডাক্তার, তাই এইখানেই নিয়ে এসেছে। কাপা হাতটায় মুখের সামনে মুঠো করে রাখলো রেজওয়ান। অস্বাভাবিক হৃদস্পন্দনের ফলে ঘন ঘন শ্বাস ফেলছে সে। শরীরের প্রতিটি শিরা উপশিরায় যেন রক্তকণিকাদের ছোটাছুটি বেড়ে গেছে। কম্পিত হাতেই দুইটা ফোন হাতে নিল রেজওয়ান। দুইটা ফোনের ওয়ালপেপার অভিন্ন। ওয়ালপেপারের অর্ধেক একটা মেয়ে এক হাতে অর্ধেক লাভ আকৃতি বানিয়েছে, বাকি অর্ধেক একটা ছেলের হাতের অর্ধেক লাভ আকৃতি, যা এডিট করে জোড়া লাগানো হয়েছে। ছেলের হাতটা হচ্ছে রেজওয়ানের, আর মেয়ের হাতটা তার হারিয়ে যাওয়া প্রণয়িনীর। আনাহিতা ফোনের ওয়ালপেপার দেখে বুঝতে বাকি রইল না ও আসলে কে। কারণ দ্রুত পদের শব্দে সচকিত হলো রেজওয়ান। তাকিয়ে দেখলো সাজিদ আর একটা মেয়ে। মেয়েটা নিম্নি, তখন চেহারা দেখেনি। ও এক প্রকার দৌড়েই আসলো রেজওয়ানের কাছে। এসেই হাঁপাতে হাঁপাতে এলোমেলো সুরে বলল, ভাইয়া, ভাইয়া আমার আনু কেমন আছে? কি হয়েছে ওর? ডক্টর কি বলেছে? হঠাৎ কি হয়ে গেল ওর আবার? নিম্নিকে কাঁদতে দেখে সাজিদ এসে ওর হাত টেনে ধরল। সান্ত্বনা স্বরূপ বলল, আরে কাঁদছো কেন তুমি? কিচ্ছু হবে না ওর, চিন্তা করো না। রেজওয়ান ডাক্তার কিছু বলেছে? শেষ কথাটা রেজওয়ানের উদ্দেশ্যে বলা শেষ হতেই কেবিন থেকে রেজওয়ানের মামা আশরাফ চৌধুরী বেরিয়ে এলেন। উনি বেরিয়ে আসা মাত্রই তিনজনেই সেদিকে এক প্রকার দৌড়ে গেল। রেজওয়ান অস্থির হয়ে জানতে চাইল, মামা অতই ঠিক আছে? এক্স্যাক্টলি কি হয়েছে ওর? রেজওয়ানের এমন অবস্থা দেখে সাজিদ ও নিম্নি দুইজনেই ভীষণ অবাক হলো। আর আনাহিতার আরেক নাম যে অথই, সেটা রেজওয়ান কিভাবে জানলো ভেবে পাচ্ছে না নিম্নি। কিন্তু এখন এই ব্যাপারে কিছু বলার সময় না। আশরাফ চৌধুরী অ্যাপ্রনের পকেটে দুই হাত গুজে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। কপালে ভাঁজ ফেলে জানতে চাইল, মেয়েটার কি আগেই বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? এই কথা শুনে সাজিদ ও রেজওয়ান অবাক হলেও নিম্নি আতঙ্ক নিয়ে বলল, হ্যাঁ, এটা তো বেশ কয়েক মাস আগে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। সেটা চিকিৎসাও করা হয়েছে। ইনফ্যাক্ট ও সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। এখন আবার কি হয়েছে? আচ্ছা, তাহলে যা আশঙ্কা করছি তা নয়। যাক আলহামদুলিল্লাহ। মেয়েটার বোধ হয় মাইগ্রেনের প্রবলেম আছে, তাই যখন অতিরিক্ত পেন হয় তখন সেন্সলেস হয়ে যায় সহ্য করতে না পেরে। অবশ্যই সবসময় বোধ হয় না। আশা করি সকল চিকিৎসা নিয়ম মেনে চললে এ রোগের উপশম হবে। আর খেয়াল রাখবেন যেন খাওয়া দাওয়া নিয়মিত করো।
রেজওয়ানের টেনশনে দম ফেটে যাচ্ছে। অথই কবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? সেটা কি ওর সাথে সম্পর্কের ইতি টানার আগে না পরে? নিম্নি তো বলেছিল কয়েক মাস আগে। তখন কি ওরা রিলেশনে ছিল না? সাজিদ কেবল রেজওয়ানকে দেখে যাচ্ছে। আনাহিতার জন্য তার অস্থিরতা দেখে মনে মনে কিছু একটা আশঙ্কা করেছে, কিন্তু এখনো কিছু বলতে পারছে না তাকে। সঠিক সময় সুযোগটা পেয়ে নিক আগে। নিম্নি অসন্তোষ চিত্তে নিজের সাথেই যেন বলল, মেয়েটা সব সময় এমন করে, কারো কথা শুনে না। এবার খালি সুস্থ হয়ে নিক। আশেপাশের পরিস্থিতির বিচার বিবেচনা করে আশফাক চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এখন কেমন আছে ও? দেখা করতে পারবো? বাসায় কখন নিতে পারবো? চিন্তার কিছু নেই, ঘুমের ইনজেকশন দিয়েছে, ঘুমাচ্ছে এখন। ঘুম থেকে উঠলে বাসায় নিতে পারবে, এখন গিয়ে দেখা করতে পারো। নিম্নি সাজিদকে চোখের ইশারায় কিছু একটা বলে আনাহিতার কাছে চলে গেল। আশরাফ চৌধুরী ততক্ষণে চলে গেছেন সেখান থেকে। রেজওয়ান হেরে যাওয়া যোদ্ধার মতো এলোমেলো পায়ে চেয়ারে গিয়ে বসল। দুই হাতে মুখ ঢেকে মাথা নিচু করে ফেলল। রেজওয়ানের এমন অবস্থা দেখে সাজিদের খটকা লাগছে। তার পাশে বসে কিছুক্ষণ নিশ্চুপ রইল, আর থাকতে না পেরে এতক্ষণে মুখ খুলল। আমি ভুল না হলে তোর ওই লেডি লাভ অতই আনাহিতা, রাইট? উত্তরে রেজওয়ান কেবল একটা দীর্ঘশ্বাস ফেলল আগের অবস্থায় থেকে। যা বোঝার বুঝে গেল সাজিদ। মাথার দুই পাশে হাত রেখে বিড়বিড় করে বলল, ও গড। তারপর আবার নিজ থেকেই বলা শুরু করলো, এটা কোইন্সিডেন্স কিনা জানি না, কিন্তু আনাহিতার নিতেই আমার নিম্মির সাথে পরিচিত হয়। সাজিদের কথা শুনে রেজওয়ান মাথা তুলে সোজা হয়ে বসল। রুকুজকে তার দিকে তাকালো সে। রেজওয়ান কিছু বলার আগেই সে বলতে লাগলো, তোর সাথে আনাহিতার পরিচয় তো অনেক আগে থেকেই। তোদের দুজনের রিলেশনে যখন মাস কয়েক হবে তখনই নিম্মির সাথে আমার পরিচয়। এই কথাটা তোকে বলা হয়নি, আসলে তোর ল্যাপটপে দেখছিলাম আনাহিতার সাথে কাজল চোখের মেয়ে নামধারী আইডি কে ট্যাগ দিয়ে একটা পোস্ট করেছিল ফ্রেন্ডস ডেতে। আনাহিতার আইডির নামও অবশ্য অন্যটা ছিল। তো যাই হোক, নিম্মির আইডির ডিপি দেখে আসলে আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। তার উপর ওরা দুজন খুব ভালো বন্ধু। ভেবেছিলাম ওরা হয়তো ফেসবুক ফ্রেন্ডই। আমি কখনো জিজ্ঞেস করিনি এ ব্যাপারে, কিন্তু কে জানতো ওরা আসলে ছোটকালের বন্ধু। আমি প্রায় সময় আনাহিতার কথা বলতো, কিন্তু কখনো অথই নামটা বলেনি। বললে ঠিকই চিনি যেতাম। কিন্তু আমার সাথে ও এমন কেন করেছে? সবকিছু ঠিকঠাকই চলছিল, দেখা করার জন্য রাজি হয়েছিল, আমার চেয়ে বেশি এক্সাইটেড ছিল। তারপর কয়েকদিন যোগাযোগ একেবারে বন্ধ। প্রায় 1 মাস পর হঠাৎ একদিন বলল ও সবকিছু ইটি টানতে চায়। এভাবে নাকি আর সম্ভব না। শত অনুরোধেও আসল কারণটা বলেনি। যোগাযোগ বন্ধ করার পর পাগল হয়ে গেছিলাম। আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলেছিল, ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছিল। ওর আসল নাম, বাসা ঢাকার কোথায় কিছুই জানতাম না। মৃত্যুর মতো যেন বেঁচেছিলাম এতদিন, কিন্তু আজ অর্ধেক সত্য নিজ থেকে সামনে এসেছে। সেই বাকি অর্ধেক সত্য কোত্থেকে জানবো আমি? কার কাছ থেকে জানবো আসল সত্যিটা? রেজওয়ানের বুকের ভিতর কি তোলপাড় হচ্ছে সেটা কাউকে বোঝাতে পারবে না ও। চরম অস্থিরতায় মনে হচ্ছে মরেই যাবে সে। তার অথৈকে একটাবার চোখের দেখা দরকার, এবং তা এখুনি। এখন না দেখলে মনে হচ্ছে শ্বাস আটকে যাবে তার। সাজিদকে বলতেই সে নিম্নিকে ডেকে আনলো বাইরে। নিম্নি তাদের দুইজনের ব্যবহারেই যেন অবাক। সাজিদ ওকে সবটাই বুঝিয়ে বলবে বলে আশ্বাস দিল, কিন্তু কি বলবে সেটাই বুঝতে পারছে না নিম্নি। আর রেজওয়ানি বা কেন আনাহিতাকে দেখতে চাইছে? অনেক ভেবেই নিমরাজি হলো দেখা করতে। রেজওয়ান এক মুহূর্ত আর দেরি না করে চলে গেল আনাহিতার কাছে। দরজা খুলে প্রথমে চোখ গেল শুভ্র চাদরের বিছানার দিকে, যেখানে কেবল একটা সুশ্রী মুখ দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে হিজাব বোরকা সব খুলে ফেলা হয়েছে। গা তার শুভ্র চাদরে মোড়া, কালো কামিজের দুইটা হাত বের করা, মাথার একপাশে কালো ঘন লম্বা চুলগুলো এলিয়ে দেওয়া, সামনের ছোট ছোট চুলগুলো মুখের একপাশ ঢেকে রেখেছে। পায়ে জোর পাচ্ছে না রেজওয়ান, হার্টবিট ফাস্ট হয়ে গেছে তার। অবশেষে প্রায় 5 বছর পর মেয়েটাকে দেখতে পেল সে। এগিয়ে গিয়ে ওর পাশে বেডেই বসল। কাপা হাতে সামনে চুলগুলো সরানো মাত্রই থমকে গেল রেজওয়ান। এই যে তার ভাবনার চেয়েও নিষ্পাপ, স্বপ্নের থেকেও মায়াবী।
কল্পনার থেকেও নজর কাড়া। ভ্রদয়ের নিচের লম্বা পাপড়িগুলো যেন শান্ত পুকুর পাড়ের ছায়াদানকারী। অপলক তাকিয়ে রইল রেজওয়ান। একসময় আঁখি তার অশ্রুসিক্ত হয়ে এলো। এই মেয়েটা তার সবটা দখল করে বসে আছে, তার অস্তিত্বে এমনভাবে মিশে গেছে যে নিজেই নিজেকে খুঁজে পায় না রেজওয়ান। তাই তো ও হারিয়ে যাওয়ার পর নিজে মরার মতন বেঁচে আছে। আনাহিতাকে ছোঁয়ার অধিকার নেই রেজওয়ানের, তাই শত ইচ্ছে থাকা সত্ত্বেও একটুখানি ছুঁতে পারছে না নিজের প্রণয়িনীকে। তার হাতটা নিজের হাতে মুঠোয় নিতে পারছে না, মুঠোয় পুরো সেখানে একটু গভীরভাবে ছুঁয়ে দিতে পারছে না। কেবল ডান হাতের বুড়ো আঙুলটা হালকা করে ছুঁয়ে দিল। তখনই নজরে এলো বৃদ্ধা আঙুল ও শাহাদাত আঙুলের মধ্যস্থলে অবস্থিত কালো কুচকুচে তিলটা। ওয়ালপেপারের ফটোতে এই হাতটাই ছিল, সেখানে প্রথম দেখেছিল এই তিলটা। রেজওয়ান একদিন কথায় কথায় বলেছিল, বিয়ের পর সর্বপ্রথম চুমু আমি এই তিলটাতেই খাবো, তবে একটা না, পরপর 3টে। একবার খালি আসল সত্যিটা জেনে নি, তারপর দেখবো আমার কাছ থেকে তুমি কিভাবে দূরে থাকো। এবার কোনো সারাসারি নেই, একেবারে নিজের করে তবেই নিস্তার দিব তোমাকে। কম তো কষ্ট ভোগ করিনি দুজনে, এবার তবে সকল বিরহ বেদনার অবসান করা যায়। চোখ কপালে তুলে বসে আছে নিম্নে, তার বিশ্বাসই হচ্ছে না এসব কথা। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সাজিদের দিকে। সেইভাবেই মাথা নেড়ে নেড়ে বলল, না, এটা কিছুতেই হতে পারে না। অনু আমার কাছে এত বড় একটা কথা কিছুতেই লুকাতে পারে না, সম্ভবই না। এটা সম্ভব হয়েছে, এটা নিম্নি, এখানে কোনো মিথ্যে নেই। তোমার কি মনে হয় আমরা ছেলে বোলানো কথা বলছি? আমাদেরকে দেখে তো এমনটাই মনে হয়। না না, তা নয়, প্লিজ ভুল বুঝবেন না। আনুর এমন কোনো কথা নেই যা আমি জানি না। আমার বেলায় তেমনটাই, ছোট থেকে একসাথে বড় হয়েছি। ও খুব চাপার স্বভাবের, কারো কাছে কিছু না বলতে পারলেও আমার সাথে কিছুই লুকায় না, নিজ থেকেই বলে। কিন্তু এই প্রথম এমন হলো, এবং এটাই সবচেয়ে বড় ঘটনা, তাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমার সাথে শেয়ার না করে কিভাবে থাকতে পারলো? এটা নিয়ে ওকে কিছু বলো না, তুমি কেবল জানার চেষ্টা করো অতই কেন এমন করছে, অন্য কোনো সমস্যা আছে কিনা বা ফ্যামিলিতে কোনো প্রবলেম কিনা। তবে সরাসরি জিজ্ঞাসা করো না, অন্যভাবে জেনে নিও, তারপর আমাকে জানাবে। কেবিন থেকে রেজওয়ান বেরিয়ে কথাগুলো বলল নিম্নিকে উদ্দেশ্য করে। রেজওয়ানের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে, চোখ কান লাল হয়ে আছে। উপস্থিত দুইজনেই তা লক্ষ্য করল। নিম্নি বলল, আমি জানতাম না, এই কারণে ও সব সময় মন খারাপ করে থাকে। ভেবেছি পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় ওর মন খারাপ। বুঝতে পেরেছি, যা করা দ্রুত করতে হবে। তোমাকে যা যা বলেছি তা তা করবে। আমি তোমার সাথে যোগাযোগ করব, আর বাকিটা আমি সামলে নিব। তুই এমন কেন দোস্ত? তুই তোর শরীর খারাপের কথা কেন বলিসনি আমাকে? তাহলেই তো আমি বাসা থেকে বেরোতাম না। ওর কথা বলার মাঝখানেই নার্স এলো, জানালো আনাহিতার জ্ঞান ফিরেছে। নিম্নি দৌড়ে গেল কেবিনে, গিয়ে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আনাহিতা মৃদু হেসে নিম্নির পিঠে এক হাত রেখে বলল, আরে পাগলি, আমি ঠিক আছি তো, খাচ্ছিস কেন পোকার মতো? আরে আমি তো ঠিকই ছিলাম, তুই তখন যাওয়ার পরই হঠাৎ মাথা ব্যথা শুরু হয়। ভাবিনি সেন্সলেস হয়ে যাব। আমার জন্য খুব সমস্যায় পড়ে গেছিস, তাই না রে? ভাইয়া না জানে কি ভাবছে। মারবো একটা, দেখিস। তুই আমাকে পর ভাবলেও আমি তোকে পর ভাবি না, তাই এসব কথা বলছিস। আর ওনাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, উনি মোটেও এমন নন। তবুও আমার জন্যই তো তোদের সুন্দর সময়টা নষ্ট হলো। আনাহিতার এই কথায় ভীষণ রাগ হলো নিম্নির। রুষ্ট স্বরে বলল, আমাকে যে পর ভাবিস এটাই তার প্রমাণ। ছি, এমন কথা বলিস না নিম্মি, তুই যে আমার কাছে কি তা আমিই জানি। অপরাধী মুখ করে বলল আনাহিতা। নিম্নি রহস্যময়ী হেসে বলল, আচ্ছা তাই, তাহলে তো এই সুযোগটা নেওয়াই যায়। কিসের সুযোগ? সেটা পরেই জানতে পারবি, এখন রেডি হয়ে নে। উনি বলেছেন লাঞ্চ না খাইয়ে ছাড়বেন না। বোরকা পড়তে পড়তে আনাহিতা বলল, না রে, আমি তোদের সাথে জয়েন করতে পারবো না, আমি বাসায় যেতে চাই। তুই বরং চলে যা ভাইয়ার সাথে।
তুই এটা ভাবতে পারলি তোকে একা ছেড়ে আমি খেতে চলে যাব? তোকে ছাড়া আমি যাব না, বাসায় চলে যাব, চল। সত্যি আমি হতাশ তোর ব্যবহারে। ওহ বই না আমারে মাফ কর, ভাইয়াকে বলিস অন্যদিন না হয় ট্রিট দিবে। ততক্ষণে আনাহিতার রেডি হওয়া শেষ। বেডের ওপর থেকে পার্সটা নিয়ে নিম্নির দিকে তাকালো। নিম্নি বলল, চল এবার। বাইরে আসতেই রেজওয়ানের সাথে চোখাচোখি হলো আনাহিতার। রেজওয়ানই প্রথমে নজর সরিয়ে ফেলল। এইভাবে দৃষ্টি সরিয়ে ফেলায় আনাহিতা একটু অবাক হলেও তা পাত্তা দিল না। ওরা সবাই গিয়ে গাড়িতে বসলো। সাজিদের জোড়াজুড়িতেই ওরা বসতে রাজি হয়েছে। নিম্নি বলল এখন ওরা রেস্টুরেন্টে যেতে পারবে না, কারণ হিসেবে আনাহিতার নাম বলে দিল। রেজওয়ান মিরারে একবার আনাহিতার দিকে তাকালো, দেখলো নিম্নিকে চোখ রাঙাচ্ছে। মনে মনে হেসে বনানীর পথে রওনা দিল। রাতের খাবার দাবার শেষে দুইজনে একসাথে শুলো। নিম্নি অবশ্য সাজিদের সাথে কিছুক্ষণ কথা বলে এসেই শুয়েছে। আনাহিতা একদিনে সিলিং এর দিকে তাকিয়ে আছে। নিম্নি কাত হয়ে ওর দিকে তাকিয়ে বলল, আজ হাসপাতালে কি বলেছিলি মনে আছে তো? আনাহিতা ফ্রুকুসকে নিম্নির দিকে তাকালো, কয়েকবার পলক ঝাপটে পড়ল। কি বলেছিলাম? নিম্নি সোজা হয়ে সিলিং এর দিকে তাকিয়ে বলল, আমার প্রায়োরিটি তোর কাছে কতটা? আনাহিতার কুচকানো ভ্রুদয় সোজা হয়ে গেল। মৃদু এসে নিম্নিকে জড়িয়ে ধরল। সেইভাবে থেকেই বলল, সেটা বোধহয় বলে বোঝাতে পারবো না রে। সেই ছোটবেলা থেকেই আমাকে সাথ দিয়ে এসেছিস তুই। আমার জন্য কখনো আমাদের মাঝে তৃতীয় কাউকে আনিসনি। সবসময় মাথার উপরে বড় বোনের ছায়া হয়ে আমায় আগলে রেখেছিস। মন খারাপ থাকলে তুই যে কোনো উপায়ে আমার মন ভালো করেছিস। শুধুমাত্র আমার জন্যই তুই কখনো কোনো ছেলেকে পাত্তা দিসনি, কারোর সাথে সম্পর্কে চলাসনি, আমাকে সময় দিতে পারবি না ভেবে, না জেনে আমি কষ্ট পাই এটা ভেবে। আমি সব বুঝেও তোকে কিছু বলতাম না, কারণ আমি স্বার্থপর। সত্যি তোকে কারোর সাথে ভাগ করতে পারতাম না। ফেসবুকে সাজেদ ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পরে উনি প্রপোজ করাই ওনাকে জানোই তাই বলেছিলি। আমার ওনাকে খারাপ মনে হয়নি, আমি খুশি হয়েছিলাম না দেখেও তোকে উনি খোপাটে প্রেমিকের মতোই ভালোবেসেছে। এভাবে আর কতদিন, কত আর আমার জন্য স্যাক্রিফাইস করবি তুই? তাই তো তোকে এক প্রকার ব্ল্যাকমেইল করেই রাজি করিয়েছি। যদিও জানতাম মনে মনে তুই ওনাকে পছন্দ করিস, কিন্তু মুখে কখনোই স্বীকার করিসনি বা আমাকে বুঝতে দিসনি। কথাগুলো বলেই আনাহিতা থামল। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, এবার বুঝেছিস তো তুই আমার কাছে কি, তোর স্থান আমার লাইফের কতটা জুড়ে। নিম্নি নিঃশব্দে কাঁদছে। ও জানতো আনাহিতাকে প্রাধান্য দেয়, কিন্তু এতটা দেয় তা অজানা ছিল। আনাহিতাকে বুঝতে না দিয়ে চোখের পানি মুছে জোর করে হাসার চেষ্টা করে বলল, ধুর, তুই দেখি আমাকে ইমোশনাল বানিয়ে দিলি। তোকে এত বড় কম্পোজিশন বর্ণনা করতে বলেছে কে? এখন তোকে কিছু জিজ্ঞেস করলে উত্তর দিবি। বল। বছরখানেক আগে শুনেছিলাম নীলাভ ভাইয়া রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ভাষায় কিছু শুনেছিলাম চলে যাওয়ার কারণ, কিন্তু তোর মুখ থেকে পুরোটা শুনতে চাই। এতদিন পরে এটা জানতে চাইছিস রে? আগে জানতে চাইলি না কেন? ভেবেছি তুই হয়তো জানিস, তাই নিজ থেকে আমিও আর কিছু বলিনি। হ্যাঁ, তখন জানতে চাইনি, সেটার কারণ ছিল। এখন জানতে চাইছি, সেটারও কারণ আছে। তোকে পরে বলছি সেটা। তুই তো জানিস আমার বড় আপু কতটা স্ট্রিক্ট, কিন্তু এটা জানিস না ওনার জন্য কেউ নিজের ইচ্ছা, স্বপ্ন, আকাঙ্ক্ষার কথা বলতে পারে না। যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই ওনার কথাই আমাদের পরিবার চলে। প্রত্যেকটা সদস্য ওনার কথায় চলতে বাধ্য। তাই কেউ কখনো নিজের পছন্দের কথাও বলতে পারে না ভয়। পরিবার থেকে যাকে পছন্দ করা হবে তাকেই বিয়ে করতে হবে, তাতে সে সুখী হোক বা না হোক। মনের উপরে তো কারো হাত নেই, তাই না? কখন কাকে মানুষ মন দিয়ে দেয় তা সে নিজেও জানে না। বছরখানেক আগে ভাইয়া সবাইকে জানায় সে একটা মেয়েকে পছন্দ করে, বিয়ে করতে চায় তাকে। সেটা শুনে টর্নেডো বয়ে যায় আমাদের পরিবারে। আব্বু ও বড় আব্বুর কথাই উঠে বসছে। আম্মু রাজি থাকলেও তার ধূপে টিকে নেই কারো কাছে, তাই ভাইয়া রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। যাওয়ার পরে প্রায় 5 মাস কারোর সাথেই যোগাযোগ করেনি, কিন্তু 5 মাস পরে ভাইয়া আম্মুর সাথে যোগাযোগ করে কেবল, সেটাও কাউকে জানাতে নিষেধ করে দেয়।
আমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমাকে দেখতে হাসপাতালে এসেছিল, তারপরের দিন সেখানেই চলে যায়। এরপরে মাঝে মাঝে আমার সাথে কথা হয়। এখন কই থাকে নীলাভ ভাইয়া? সেটা কাউকেই বলেনি। একটা দীর্ঘশ্বাস ছাড়ল আনাহিতা। নিম্নি ভাবতে লাগলো রেজওয়ানের সাথে যোগাযোগ বন্ধ করার কারণ তাহলে এটাই যে ওদের ভালোবাসা কেউ মেনে নেবে না। কিন্তু আনাহিতার অ্যাক্সিডেন্টের কারণটা কি হতে পারে? এখন এই ব্যাপারে ওকে জিজ্ঞেস করা যাবে না, আর ওদের দুইজনের রিলেশনের ব্যাপারটাও পরিস্থিতি বিবেচনা করে তারপর জানতে হবে। সেই সময় সুযোগের অপেক্ষায় রইল নিম্নি। নিম্নি মাথা নিচু করেই সেই দিন রাতে আনাহিতার বলার সবগুলো কথা বলে গেল। আনাহিতার একদিন থেকেই নিজের বাসায় চলে গিয়েছিল। সাজিদ চাপাচাপি করছিল দেখা করার জন্য, কিন্তু নিম্নি ওর মায়ের সাথে মামা বাড়ি যাওয়ার কারণে দেখা করতে পারেনি। গতকাল সন্ধ্যায় এসেছে। এখন তারা বসে আছে একটা রেস্টুরেন্টের রুফটপে। সময়টা আসলে বিকেল। 10 তলা ছাদের উপর মৃদুমন্ত বাতাসে শরীর জুড়িয়ে গেল। নিম্নি টেবিলের এক পাশে বসেছিল, আর এক পাশে সাজিদ। রেজওয়ান পায়চারি করতে করতে কথাগুলো শুনল মনোযোগ দিয়ে। যতই শুনছিল ততই চোয়াল শক্ত হয়ে আসছিল তার। শেষে হঠাৎ থমকে দাঁড়িয়ে পিলারে একটা ঘুষি মারল, চিবিয়ে চিবিয়ে বলল, পুলিশ গার্ল, ও আমাকে একটাবার বলেই দেখতো, আমি যেভাবে হোক ম্যানেজ করতাম। এত বোকা মেয়ে আমি জীবনেও দেখিনি। শিট। এত হাইপার হোস না। এখন যেহেতু সত্যিটা জেনেছিস তাহলে একটা ব্যবস্থা কর, নাকি আনাহিতাকে এভাবেই ছেড়ে দিবি? ছেড়ে দিব? কখনোই না। ভালোবেসেছি কি হাল ছেড়ে দেওয়ার জন্য? এই মেয়েটা আমার রাতের ঘুম হারাম করেছে, আমার লাইফের শিডিউল ওলট পটল হয়ে গেছে ওর জন্য। মেয়েটাকে ছাড়া আমার শ্বাস নেওয়ার দায় হয়ে গেছে। অথচ ও কিছু না বলে এভাবে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, এটা মেনে নেবো ভাবছিস? মরে গেলেও না। আমার কাছ থেকে পালিয়ে দূরে গিয়েছিলে না, এখন দেখবো কি করে আমার কাছ থেকে দূরে থাকে। রেজওয়ান তাচ্ছিল্যের সহিত বলল। ধপ করে চেয়ারে বসে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো রেজওয়ান। মুখ কান লাল হয়ে গেছে। সেটা কি রাগে নাকি উত্তেজনায় ভেবে পেল না নিম্নি। সাজিদ এসে পাশের চেয়ারে বসলো। হঠাৎ মনে পড়েছে এমন ভাবে উত্তেজিত হয়ে সামনে ঝুঁকে নিম্নির দিকে তাকিয়ে রেজওয়ান বলল, বলতে ভুলে গেছি, ওকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছিল? না ভাইয়া, আসলে আমি এ ব্যাপারে কথা বলতে কমফর্ট ফিল করছিলাম না, কারণ ও যেহেতু নিজ থেকে কিছু বলেনি, তাই আমি নিজেও কিছু জানতে চাইনি। তার মানে ওর অ্যাক্সিডেন্টের কারণও জানা হয়নি? হতাশ হয়ে বলল রেজওয়ান। নিম্নি মেয়েটা খানিকটা বুদ্ধিমতী। কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে হয় ওর ভাইয়ের ব্যাপারটা পরিবারের কেউ না মানার কারণে অনাহিতা ডিপ্রেশনে চলে গিয়েছিল। অতিরিক্ত চিন্তায় বোধ হয় আশেপাশের পরিস্থিতিও বোধগম্য ছিল না, এর জন্যই হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। পুরো 2 মাস বেড রেস্টে ছিল ও, এবং আগের থেকেও বেশি চুপচাপ হয়ে গেছে। মেয়েটা এমন চাপা স্বভাবের যে আমাকে একটু বুঝতে দেয়নি ওর এই অবস্থার কথা। ওর মতো করে আমি ওকে বুঝতে পারিনি। শেষটায় নিম্নির গলা বুঝে এলো কান্নার দমকে। সাজিদ কাছে গিয়েও সান্ত্বনা দিতে পারছে না। ওপাশ থেকেই বলল, ডোন্ট ক্রাই নিম্নি। ইন্ট্রোভার্ট মেয়েদের বুঝতে কিছুটা বেগ পেতে হয়, কিন্তু তা অসম্ভব নয়। এখন যা করার তোমাকেই করতে হবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, এতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আনাহিতা থম মেরে বসে আছে। ও ভাবতেও পারেনি নিম্নির এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যাবে। সাজিদ বলেছিল অন্তত অনার্স শেষ হলে বিয়ের কথা তুলবে। শেষ হতে তো আরো প্রায় 1.5 বছর, কিন্তু হঠাৎ করেই বিয়ের জন্য তাড়াহুড়ো করে দেবে আনাহিতা আসলেই ভাবেনি। যেদিন সাজিদের পরিবার নিয়ে নিম্নির বাসায় এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, সেদিনে আনাহিতা নিম্নিদের বাসায় আসতে পারেনি, অসুস্থ ছিল বলে। অবশ্য নিম্নিও বলেনি সাজিদের পরিবার যে আসছে, অন্য কথা বলে আনতে চেয়েছিল। সেটা যেহেতু সম্ভব হয়নি, সে কারণে আনাহিতা এ ব্যাপারে কিছুই জানত না। আজ নিম্নি ওর মাকে নিয়ে ওদের বাসায় এসেছে সবাইকে নিমন্ত্রণ করার উদ্দেশ্যে, এবং আনাহিতাকেও সাথে করে নিয়ে যাবে আজকে। সম্পর্কে নিম্নির মা আনাহিতার বড় আম্মুর কাজিন। সবার সাথেই ওনার সম্পর্ক বেশ ভালো, তাই তো নিম্নি জোর করে আনাহিতাকে ওর সাথে নিলেও কেউ কিছু বলে না। তাছাড়া নিম্নিও কয়েক মাস পর পর এসে থেকে যায় এখানে।
সবাইকে নিমন্ত্রণপত্র দেওয়া শেষ হলে আনাহিতাকে নিয়ে রওনা দিল ওরা মা মেয়ে। তাছাড়া শপিং করাও বাকি এখনো। এখান থেকে ডিরেক্ট শপিং এ যাবে ওরা। কাল গায়ে হলুদ আর পরশু বিয়ে। আনাহিতা ভেবে পাচ্ছে না 1 সপ্তাহের ভেতরে কেন সবটা করতে চাইছে। এত তাড়াহুড়ো কিসের? নিম্নিও তো এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি ছিল না। হঠাৎ করে কি এমন হলো যার কারণে সবকিছুতেই এত তাড়াহুড়ো? বিয়ের দিন সকালবেলা হঠাৎই নিম্নি এসে আনাহিতার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। ও অবাক হয়ে তাকিয়ে বলল, এটা আবার কি? নিম্নি মিটিমিটি হেসে বলে, নিজেই দেখ। আনাহিতা ব্যাগের খোলা অংশটা হালকা ফাঁক করে দেখে কাপড়ের মতো কি যেন দেখা যায়। সেই দিক থেকে দৃষ্টি সরিয়ে প্রকুচকে বলল, কার কাপড় এটা? আমাকে দিচ্ছিস কেন? কেন আবার? আজকে পরবি এটা। মানে কি? সেদিন না ড্রেস কিনলাম, আমি পরার জন্য? তাছাড়া তুইও আমায় জোর করে একটা কিনে দিয়েছিস, এখন আবার এটা কেন? বিয়ে কি আমার নাকি তোর? হ্যাঁ, এত কাপড় দিয়ে কি আমি পিরামিড বানাবো? আজও ওইগুলো পরে পরিস, আজ এটাই পরতে হবে। কি ব্যাপার বলতো? এমন অদ্ভুত আচরণ করছিস কেন? আমার কাপড় না থাকলে একটা কথা ছিল, এটা আমি পরতে পারবো না বলেই হাতের ব্যাগটা খাটের উপরে রেখে দিল আনাহিতা। আনাহিতার চোখ কপালে উঠল। নিম্নি বুঝলো এইভাবে কাজ হবে না, তাই কাঁদো কাঁদো মুখ করে বলল, হ্যাঁ, তা পারবি কেন? আমি তোর কি যে আমি যেটা বলবো সেটা পড়তে হবে? যা পড়তে হবে না, তোর যা ইচ্ছে তুই পড়, আমি গেলাম। নিম্নির হাত ধরে দ্রুত আটকালো ওকে। আনাহিতা নিজেই যেন কেটে ভাসিয়ে ফেলবে এখন। টলমলো চোখে বলল, তুই এটা বলতে পারলি? তুই জানিস না তুই আমার কি? একদম কাঁদবি না এখন। এটা পড়লে বুঝবো আমি তোর কাছে কি। আনাহিতা মুচকি এসে ওর গাল টেনে দিল। এত ড্রামা করতে পারিস তুই? ড্রামা কুইন একটা। আনাহিতার মুখে প্রশ্রয়ের হাসি দেখে নিম্নি দাঁত বের করে হেসে ফেলল। এরপর গলা জড়িয়ে ধরে বলল, এই ড্রামা কুইন তোর খুশির জন্য সব করতে পারে। আনাহিতা বুঝতে পারল না এই কথার মানে। ব্যাগ খুলে দেখে তাতে ল্যাভেন্ডার কালারের খুব সুন্দর একটা কাঞ্চিপুরাম টিস্যু সিল্ক শাড়ি। ওর মায়েরও আছে এই শাড়ি, তবে সেটা ভিন্ন কালারের। শাড়ির সাথে রেডিমেড হাইনেক উইথ ফুল স্লিভের ব্লাউজ রয়েছে এবং সাথে আছে ম্যাচিং করা অ্যান্টিকের জুয়েলারি। শাড়ির সাথে মিলিয়ে একটা হিজাব। হিজাব যেহেতু বাঁধবে, জুয়েলারি পরতে পারবে না। পুরো প্যাকেজটিতে চোখ বুলিয়ে আনাহিতার মুখ থেকে আপনিতেই বেরিয়ে এলো, ওয়াও, ইটস অ্যামেজিং। আনাহিতার হাঁ হওয়া বিষয় বিশিষ্ট মুখের দিকে তাকিয়ে মুচকি আসলো নিম্নি। মনে মনে বলল, দেখতে হবে না পছন্দটা কার? তুই যার পছন্দের এগুলোও তো তারই পছন্দের। কি রে, তোর পছন্দ এতটা এক্সট্রা লেভেলের হলো কবে থেকে? কবে থেকে? হয়তো তোর চোখে পড়েনি। তুই আসলে একটা ড্রামা কুইন। দুপুর 2টার মধ্যেই নিম্নিকে সাজানো শেষ। এর ফাঁকে আনাহিতা ওকে ওর কথা মতো কয়েক লোকমা সাদা ভাত খাইয়ে দিয়েছে ডাল দিয়ে। আনাহিতা শাড়ি পরে হিজাব বেঁধে চোখে কাজল এঁকে এবং হালকা একটু লিপ গ্লস লাগিয়ে রেডি হয়ে গেল সিম্পল ভাবে। নিম্নি জোড়াজুড়ি করছিল একটু সাজতে, কিন্তু আনাহিতা কোনোভাবেই সাজবে না। এমনিতেই ওকে সুন্দর লাগছে বলে নিম্নিও বেশি কিছু বলল না। কেবল আনাহিতার বাঁ হাতের করের আঙুলে আলতো করে কামড় দিয়ে বলল, একজনের বাদে কারো নজর যেন না লাগে। সব সময় এভাবেই হাসি খুশি থাকবে। মনে রাখিস, তোর জন্য আমি সব করতে পারি। তোদের এক হওয়াটা যেন কেউ আটকাতে না পারে, সেই ব্যবস্থাই আমি করেছি। সুখী হ তুই আনু। নিম্নির টলমলো আঁখি দেখে আর শেষ কথাটা শুনে আনাহিতার কেমন খটকা লাগলো। সকালেও এই কথাটাই বলেছিল, কিন্তু কেন? তুই আমাকে আরো কিছু বলতে চাস, তাই না? নিম্নি অবাক হলো না আনাহিতার কথা শুনে। মাথা নিচু করে জোরপূর্বক একটু হেসে বলল, আনু, আমার এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে বুকের উপর ভারী কয়েকটা পাথর চাপা পড়ে আছে। এমন কথা শুনে নিম্নির পাশে এসে বসলো আনাহিতা। ওর গালে হাত রেখে বলল, কি হয়েছে সোনা, তোকে এমন লাগছে কেন? আনাহিতার আদুরি কথায় ফুপিয়ে কেঁদে দিল নিম্নি।
আজ এই কষ্টের সমাপ্তি টেনে তবেই ও শান্তি পাবে, নয়তো এত কিছু যে ও করলো তা আনাহিতাকে না বোঝালে পুরোটাই ব্যর্থ রূপ নেবে। বর্তমান পরিস্থিতির ব্যাপারে অবগত করতে হবে ওকে। সামান্য একটা কারণে আনাহিতাকে ওর মন দোষারোপ করবে সেটা মানতে নারাজ নিম্নি। তাই সকল লুকাছাপার অবসান হোক আজ। তুই বলেছিলি তোর জীবনের অনেকটা জুড়ে আমার স্থান, কিন্তু সেখানে বোধ হয় পৌঁছাইনি, যেখানে পৌঁছালে দুজনের মাঝে কোনো লুকাছাপা থাকে না। আনাহিতার বিস্ময়ান্বিত আঁখি মেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নিম্নির দিকে। খুঁজে পাচ্ছে না নিম্নির কথার এত রহস্যের কারণ। কিসের লুকোছাপর কথা বলেছে নিম্নি? মাথা কাজ করাই বন্ধ করে দিল আনাহিতার। ওর মনেই পড়ছে না কিছু। সেটা বলতে যাওয়ার একদম এক ন্যানো সেকেন্ড আগে আচমকা পাঁচ পড়ার মতো ছপ করে মনে পড়ে গেল একটা কথা। এই একটা কথাই তো নিম্নিকে কখনো বলা হয়নি। কোনোভাবে এই কথাটা জেনে যায়নি তো? দুরু দুরু পোকে নিম্নির চোখের দিকে চাইল আনাহিতা। তবে কয়েক সেকেন্ডের ব্যবধানে দৃষ্টি নামিয়ে ফেলতে বাধ্য হলো। সেই মন ভাঙার ছাপ পড়া চোখে চোখ মেলাতে পারবে না আনাহিতা। ও নিজেও কেঁদে ফেলল মৃদু শব্দ করে। আনাহিতার কান্না দেখে নিম্নি বুঝে গেল সেটা অনুশোচনার কান্না। ওকে নিজের সাথে জড়িয়ে ভাঙা গলায় বলল, তুই কেমন করে পারলি এমন একটা কথা লুকাতে? তুই জানিস আমি কতটা কষ্ট পেয়েছি এটা জানার পর? কেবল মনে হয়েছে আমি তো তেমন কেউ হতে পারিনি যার জন্য। বাকিটা বলতে পারল না নিম্নি। তার আগে আনাহিতা সোজা হয়ে বসে নিম্নির মুখ আটকে দিল। কাঁদতে কাঁদতেই বলল, প্লিজ এমন করে বলিস না। আমার মনের খবর কেবল আমি আর আমার সৃষ্টিকর্তা জানেন। তোকে বোঝাতে পারবো না তোর ইম্পর্টেন্স আমার জীবনে কতখানি। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। প্লিজ ক্ষমা করে দে আমায়। এমন আর কখনো হবে না, কথা দিচ্ছি। এমন সুযোগ আর তুই পাবিও না। আমি তো দূরেই চলে যাচ্ছি, তখন চাইলেও হবে না। আচ্ছা একটা কথা বলতো, তুই ওনার সাথে যোগাযোগ বন্ধ করেছিস কেন? আর আগে এটা বল, তুই কোত্থেকে জানলি এসব? তোকে সেটা ভাবতে বলেছি কে? ভাবছে কারণ এই কথা একটা কাকপক্ষীও জানে না, আর তুই জেনে বসে আছিস। আমি তো ডায়েরিতে কোনোভাবে তুই আমার ডায়েরি পড়িস নি তো? যা ভাবার ভেবে নেই। একে তো না বলে অন্যায় করেছিস, তার উপর এখন অযথা সময় নষ্ট করছিস। যা বলছি তার ঠিক ঠিক জবাব না দিলে তোর সাথে কথা নাই কোনো। হয়েছে, আর গাল ফুলাতে হবে না। তোকে তো কয়েকদিন আগেই বলেছিলাম যে আমাদের ফ্যামিলিতে এইসব প্রেম ভালোবাসা অ্যালাউ করে না। সেটা যদি আরো আগে জানতাম তাহলে এত কিছু ঘটতো না। আমার অন্যান্য কাজিনরা কখনোই নিজের পছন্দের কথা বলেনি। তারা হয়তো জানতো যে মেনে নিবে না, তাই কাউকেই কিছু জানায়নি। আমি নিজের অজান্তেই ওনার ভালোবাসা জালে ফেসে গিয়েছিলাম। ভয়ে তোকেও বলতে পারিনি যে তুই আমার জন্য কাউকে পাত্তা দিতি না। এটা শুনে যদি কষ্ট পাস এটা ভেবে বলিনি, কিন্তু এরপর তো পুরো পরিস্থিতিই পাল্টে গেল। আমি প্ল্যান করেছিলাম ওনার সাথে দেখা করব, তখনই তোকে এটা বলে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ আসা ঝড়ো হাওয়ায় সব উলট পালট হয়ে গেল। ভাইয়া নিজের পছন্দের কথা বলার পরে জানতে পারি তাদেরকে মেনে নেবে না। এটা শুনে আমি পাগল পাগল হয়ে গেছিলাম ভেতরে ভেতরে, কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। ভাইয়া যখন বাসায় ছেড়ে চলে গেল আমি পুরোপুরি ভেঙে পড়ি। তার মানে আমারটা আরো আগে মেনে নেবে না। দিন রাত কেবল এটা নিয়েই ভাবতাম। ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, ঘুমাতাম না, নিজের যত্ন নিতাম না, পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। যার দরুন রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়। ভেবেছিলাম হয়তো মৃত্যু অতি সন্নিকটে, কিন্তু সেটা হলো না। জেগে ওঠার পরে আমি একদম বদলে গেলাম। ওনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলাম কিছু না বলে, কারণ যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্কে ঝুলে থাকার কোনো মানেই হয় না। তাই তোকেও আর বলা হলো না আমি তোকে ছাড়াও আরেকটা মানুষকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। আমি আসলেই একটা অন্ধ, নয়তো তোকে দেখে কেন তোর ভেতরটা বুঝতে পারলাম না? কারণ আমি নিজেই কাউকে বুঝতে দেইনি। তাই নিজেকে একদম দোষারোপ করবি না। যা দোষ করার আমিই করেছি, তোকে কিছু না বলে। এখানে মেন কালপিট আমি। বন্ধ কর তো নিজেকে দোষী ভাবা। এখন ভাবছি মিস্টার রেজওয়ান এই কথা শুনলে তোর কি অবস্থা করবে। ভাবুক ভঙ্গিতে গালে হাত রেখে বলল নিম্নি। আনাহিতা আটকে উঠল। বুকের ধুপকানি নিয়ে দম বন্ধ করে জানতে চাইল,
তুই ওনার নামও জানিস? ডায়েরিতে আমি ওনার নাম লিখেছিলাম। শেষ প্রশ্নটা যেন নিজেকেই করলো ও। নিম্নি চোখ মোটকে জবাব দিল, নাম জানাটা কোনো ব্যাপার হলো? আরো কত কিছু জানি। আনাহিতা পাত্তা দিল না তাতে। ও ভাবলো নিম্নি মজা করছে, তাই আগের কথার রেস ধরে বলল, তোর যত চাপা, তা উনি আমার কি অবস্থা করবে? আমাকে পাবেই বা কোথায়? মন দিয়ে খুঁজলে তো আল্লাহকেও পাওয়া যায়, আর তুই তো সামান্য একটা পুষ্টি মেয়ে। ইট ডাজ নট ম্যাটার মাই ডিয়ার। কিছুকাল স্বীয় ভাবনায় বুধ হয়ে রইল দুইজনেই। হঠাৎ নিম্নি হেসে বলল, আচ্ছা, সাজিদের কাজিন রেজওয়ান শেখের সাথে তোর মিল করিয়ে দিলে কেমন হয়, যেহেতু দুজনের নামই এক? একটা হার্টবিট মিস হলো আনাহিতার। পর মুহূর্তে নিজেকে সামলে চোখ পাকিয়ে বলল, ইচ্ছে হলে নিজে বিয়ে করে নে। আমি করলে তো তুই ছ্যাঁকা খেয়ে যাবি ইয়ার। আমার আবার মায়া বেশি, তোরটা আমি নিয়ে কি করব? আমার তো একটা আছেই অলরেডি। আমারটা মানে? কিসব বাজে ভুগছিস? তোর ভাসুরের সাথে ওনাকে মিলাতে চাচ্ছিস কেন আছো? নিম্নি আর কিছু বলল না। এবার ঘটনা ঘটলে আনাহিতা বিশ্বাস করবে। এর কয়েক মিনিটের ব্যবধানেই দরজায় টোকা পড়ল। আনাহিতা গিয়ে খুলে দিল। দেখলো ওর মা, বড় আম্মু, নিম্নির মা, সাথে আরো 2-3 জন মহিলা দরজার ওপাশে দাঁড়ানো। দরজা থেকে সরে দাঁড়িয়ে বিনয়ের সাথে সালাম দিল আনাহিতা। এরপর বলল ভেতরে আসতে। সবাই ভেতরে এসে জায়গা দখল করে বসলো। আনাহিতা ওর মায়ের পাশে দাঁড়িয়ে রইল। নিম্নে ওর হবু শাশুড়ি ও জেঠি শাশুড়িকে সালাম দিল। সালামের উত্তর নিয়ে শাহানা নিম্নির থুতনিতে 5 আঙুল স্পর্শ করে তাতে চুমু খেয়ে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। ছেলে আমার রত্ন খুঁজে বের করেছে। হবু শাশুড়ির মুখে নিজের প্রশংসা শুনে আবেগ আপ্লুত হয়ে গেল নিম্নি। এবার রাবেয়া বললেন, যাক, তোর ছেলের তো একটা গতি হলো ছোট। এখন আমার ঘাটচারা ছেলেটাও ভালোই ভালোই রাজি হয়ে গেলেই হয়। মেয়ে একটা পছন্দ করে ধরে বেঁধে কালেমা পরিয়ে দিব একদম। নাহিদা মেয়েকে দেখে কপালের একপাশে চুমু খেয়ে বিদায় নিলেন। ওইদিকে ওনার কাজ পড়ে আছে, এখানে বসে থাকলে চলবে না। রাবেয়া কিছুক্ষণ পরপরই আনাহিতার দিকে তাকাচ্ছেন। ছেলে ওনার না দেখে এমন একটা মেয়েকে ভালোবেসেছে বিশ্বাসই হচ্ছে না। একেই কি ভাগ্য বলে? এমন মায়াকারা মুখ দেখলে তো মনে শান্তি লাগে। না দেখে যেহেতু 4 বছর যাবৎ ভালোবেসে আসছে, তাহলে সেটা যে কতটা গভীর তা আর বলে দিতে হবে না। এখন যত দ্রুত সম্ভব 4 হাত এক করে দিতে হবে। আনাহিতা খেয়াল করেছে নিম্নির জেঠি শাশুড়ির চোখের চাহনি। কয়েকবার চোখে চোখ পড়ে গেছে। ও চোখ সরিয়ে নিলেও উনি কেমন মুগ্ধ চোখে তাকিয়ে আছে। ব্যাপারটা আনাহিতার মা আকিবাও লক্ষ্য করলেন। এর মাঝে আনাহিতাকে ওর নাম জিজ্ঞেস করলেন রাবেয়া। আনাহিতা মাথা নিচু করে বলল, আনাহিতা জামান। উত্তর জানা প্রশ্নই আবারও করলেন রাবেয়া। তা মা, তুমিও কি নিম্নির সাথেই পড়ো? জি আন্টি। আকিবা মেয়েকে ইশারা দিলেন এখান থেকে চলে যেতে, কেননা উনি বুঝতে পেরেছেন রাবেয়ার উদ্দেশ্য। আনাহিতার সামনে তার নিজেরই বিয়ের কথা শুনলে হয়তো ও বিব্রত বোধ করবে। আনাহিতা ছাড়া সবাই বুঝতে পারলেন আকিবার ইশারার মানে। আনাহিতা বোকার মতো সবার দিকে একবার তাকিয়ে প্রস্থান করলো রুম থেকে। রাবেয়া সরাসরি বললেন, বিয়ান অনুমতি দিলে একটা প্রস্তাব রাখতে পারি? কিসের প্রস্তাব? আমি কোনো ভনিতা করতে চাচ্ছি না। আপনার মেয়েটাকে আমার লাগবে। এমন একটা শান্তশিষ্ট, নম্রভদ্র এবং মিষ্টভাষী মেয়েই খুঁজছিলাম নিজের মেয়ে বানানোর জন্য। 2টা ছেলেই আছে শুধুমাত্র। বড় ছেলেটাকে বিয়ে করিয়েছি বছর 10 হবে। ওর 2টা ছেলে মেয়ে হয়েছে আল্লাহর রহমতে। ওরাও দেশের বাইরে থাকে। বাড়িটা আমার ফাঁকা ফাঁকা লাগে। এখন ছোট ছেলেটাকে দিয়ে আর একটা মেয়ে আনবো। আপনাদের অন্য কোথাও কথা না দেয়া থাকলে আমরা আগাতে পারি। আকিবা ভেতরে ভেতরে থতমত খেয়ে গেল সরাসরি প্রস্তাবে। অসহায়ের মতো বড়জার দিকে তাকালেন। উনি চোখের ইশারায় আশ্বস্ত করে নিজেই বললেন, এটা আমাদের সৌভাগ্য যে আপনি প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমাদের পরিবারের কথা অথর বড় আব্বু, উনি সবকিছুর সিদ্ধান্ত নিয়ে থাকেন। আপনারা আগাতে চাইলে সরাসরি প্রস্তাব নিয়ে আমাদের বাসায় আসতে হবে। আপনারা আসলে আমরা খুশি হব বেয়াই। যাক, বাঁচালেন।
আপনার দাওয়াত গ্রহণ করলাম বিয়ান। আমরা খুব শীঘ্রই আসব আপনাদের মেয়ের হাত চাইতে। নিম্নে মুখ লুকিয়ে মিটিমিটি হাসছে। যাক, সবটা প্ল্যান মাফিকই এগোচ্ছে। সবাই আরো কিছুক্ষণ কথাবার্তা বলে উঠে দাঁড়ালেন চলে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখনই আনাহিতা প্রবেশ করলো রুমে। সাহারা ওর দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে মুচকি হাসি সমেত বললেন, আমাদের বাসায় যেও মা। আনাহিতা বিব্রত হেসে মাথা চাকিয়ে হ্যাঁ বলল। রাবেয়া ওর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে সেখান থেকে চলে গেলেন সবার সাথে। আনাহিতা নিম্নের পাশে গিয়ে বসলো। দেখলো ওর ঠোঁটের কোণে আবছা হাসি। একটা চিমটি কেটে বলল, ফুলসজ্জায় কি করবি তা ভেবে মিটিমিটি হাসছিস তাই না? তোর মাথা। মনে লাড্ডু ফুটছে অথচ মুখে রাগ দেখাচ্ছে। বুঝি সবে বুঝি আমি। হ্যাঁ বুঝবিই তো, আমার আগেই যেহেতু ফুলসজ্জা সেরে ফেলেছিস, তুই না বুঝলে বুঝবেটা কে শুনি? দিব একটা চোর, খালি আচারিরা কথা। চিন্তা করিস না, তোর ফুলসজ্জার ব্যবস্থাও করছি অতি দ্রুতই। বহুত দেরি আছে, এখনই আমার চিন্তা করতে হবে না। আগে আমাকে খালামনের ডাক শোনা। দুজনকে একসাথে শোনার সমস্যা কোথায়? তুই শোনাবি আমাকে, আমি শোনাবো তোকে। এরপর বড় হলে এতে দুজনের বিয়ে দিব। তোর কল্পনার গাড়ি দেখি রকেটের গতিতে এগোচ্ছে। কি সব সিনেমার ডায়লগ মারছিস? ওদের কথার মাঝে কাজী সহ কয়েকজন প্রবেশ করলো বিয়ে পড়াতে। কিছুকাল সময় ব্যয় হলো সেখানে। বিয়ে পড়ানো শেষ হতেই কাজী চলে গেলেন। আনাহিতার চোখ অশ্রুসিক্ত হয়ে এলো। নিম্নের দিকে তাকিয়ে দেখলো নিঃশব্দে কাঁদছে। ওকে সান্ত্বনা দেওয়ার ভাষাও জানা নেই আনাহিতার। বিদায়ের মুহূর্তে রেজওয়ান নিজের মনের মতো সাজে দেখতে পেল আনাহিতাকে। চোখ যেন ঝলসে যাচ্ছে তার। ওকে এমন চমৎকার সুন্দর লাগবে ভাবতেও পারেনি রেজওয়ান। এমন সৌন্দর্য রূপের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, তাতে নিজেরই ক্ষতি। আনাহিতার দিকে একজন মুগ্ধ চোখে তাকিয়েছিল নির্নিমেষ, তা ওর অজানাতেই রয়ে গেল। শত কাকুতি মিনতিতেও নিম্নির মন গলল না। তার এক কথা, আনাহিতা তার সাথে না গেলে আর জীবনেও কথা বলবে না ওর সাথে। শেষে কাঁদো কাঁদো হয়ে নিমরাজি হলো আনাহিতা। ওর অস্বস্তিটা নিম্নিকে দেখাতে বা বোঝাতে পারছে না কোনো মতেই। যাওয়ার সময় নিম্নিতের গাড়িতেই বসালো জোর করে, তাও আবার সামনে রেজওয়ানের পাশে বসালো। রেজওয়ান ড্রাইভ করছে। অস্বস্তিতে গাঁট হয়ে বসে আছে আনাহিতা। মনে মনে নিম্নির 14 গোষ্ঠী উদ্ধার করছে। রেজওয়ান ফাঁকে একবার সেই দিকে তাকালো। আনাহিতার রাগে লাল হয়ে ফোলা মুখ দুটো দেখে হেসে ফেলল নিঃশব্দে। নিম্নির শ্বশুর বাড়ি এসে আনাহিতা বুঝতে পারল তাদের ফ্যামিলির মতোই জয়েন্ট ফ্যামিলি তাদের। তবে অত ঝামেলা নেই। দুই ভাইয়ের কেবল 5 জন সন্তান। সাজিদের ছোট যমজ 2 ভাই বোন আছে, এবার ইন্টারমিডিয়েটে পড়ে। ড্রয়িং রুমে নিম্নের পাশে বসেছিল আনাহিতা। এত মানুষের ভিড়ে প্রচন্ড নার্ভাস লাগছে তার। এটা বুঝি আমাদের বিয়ান সাহেব? আমি তো ক্রাশ খেয়ে ফেললাম বিয়ান সাহেবকে দেখে। আনাহিতা অস্বস্তি আর লজ্জায় কুঁকড়ে গেল। ঠিক তখনই 2 ভাইয়ের আগমন। দুইজনেই কথাটা শুনতে পেল। রেজওয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে উদ্যত হতে সাজিদ দ্রুত আটকে ফেলল। সে নিজেই এগিয়ে আসলো বিজয়ের কাছে। সে সম্পর্কে সাজিদের খালাতো ভাই হয়। পিছনে গিয়ে ঝুঁকে তার কাঁধ চাপড়ে বলল, যেখানে সেখানে ক্রাশ খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আমাদের বড় ভাবি হও, চোখ নিচে। আনাহিতা ও নিম্নি দুইজনেই তাকিয়েছিল তাদের দিকে। আনাহিতা দ্রুত চোখ সরিয়ে নিল। এখানে আসাটাই ভুল হয়েছে। কয়েকজনের কৌতূহলী দৃষ্টি আনাহিতার নজর এড়ায়নি। এরপর থেকে অস্বস্তিটা কয়েক গুণ বেড়ে গেছে। কখন যে বাসায় যাবে ও? বাসায় সে বিস্ময়ে হতবাক হয়ে গেছে আনাহিতা। সেই সাথে কান্নাও পাচ্ছে। সামনেও 3য় বর্ষ পরীক্ষা। এখনই বিয়ের জন্য পাগল হয়ে গেল সবাই। ক্লাস শেষে নিম্নির সাথেই ওর বাসায় গিয়েছিল আনাহিতা। সেখান থেকে শেষ বিকেলের দিকে বাসায় আসে। এসেই শুনতে পায় আজ পাত্রপক্ষ এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। এটা শুনে আরো অবাক হলো যে বিয়েটা নাকি নিম্নির মা এনেছে। স্থবির হয়ে বসে আছে আনাহিতা। সবাই যখন বিয়েতে রাজি,
তার মানে আটকানোর আর কোনো পথই নেই। নতজানু হয়ে মুখ গুজে কেঁদে ফেলল সে। মেয়েদের জীবনটা কচু পাতায় জমে থাকা পানির মতো, সে কখন কোথায় টুপ করে গড়িয়ে পড়বে বুঝতেও পারে না। আনাহিতার বড় আব্বু রাজি হতেন না, তার আগেই ওনার স্ত্রী বলে রেখেছিলেন এই ব্যাপারে। বলেছে আনাহিতার মাও নাকি রাজি, আর পাত্রপক্ষের সবাইকেই তো ওনাদের চেনা। ওনারা দেখেছেন নিম্নির শ্বশুরবাড়ির পরিবারটা, ওনাদের মতোই জয়েন্ট ফ্যামিলি, বাড়তি ঝামেলাও নেই, তাই আর অমত করেননি। যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন সেই দিনই নিমরাজি ভাবটা বুঝিয়ে দিলেন। এরপর দাওয়াত দিয়ে গেলেন বিয়ের 3 তারিখ ঠিক করার জন্য। অবশেষে নীলাভ 1 বছর পর বাড়িতে আসতে রাজি হয়েছে। হাকিবা কেঁদে কেটে বলেছেন বিয়েতে যদি সে না আসে তাহলে ওনার মরা মুখ দেখবে। আনাহিতাও খুব কান্নাকাটি করেছে, একমাত্র বোনটা শ্বশুরবাড়ি চলে যাবে, মনটাকে আর পাষাণ করে রাখতে পারেনি। বলেছে বিয়ের 2 দিন আগে চলে আসবে। নিম্নি বিয়ের আগের দিন চলে এলো আনাহিতার কাছে। সাজিদকে বুঝিয়ে আসতে হয়েছে, নয়তো আনাহিতা সন্দেহ করতে পারে। ওর কান্নাকাটি দেখে খুব খারাপ লাগছে। নিজের মতো করে সান্ত্বনাও দিচ্ছে, কিন্তু সারপ্রাইজের জন্য আসল কথাটা বলতে পারছে না। মাথায় হাত বুলিয়ে কেবল মনে মনে বলল বেশি না, কেবল আজকের দিনটা একটু কষ্ট করে কাটিয়ে নে সোনা, কালকে তোর সকল কষ্টের অবসান হবে। এতগুলো দিনের কষ্ট যন্ত্রণা এক নিমেষেই সব খোপুরের মতো উড়ে যাবে। তোর মানুষটা তোকে সর্বোচ্চ সুখে রাখবে, যা তুই কল্পনাও করতে পারবি না। মেরুন রাঙা ভারী শাড়ি গায়ে জড়িয়ে বসে আছে আনাহিতা, পুতুলের মতো লাগছে ওকে। 12টার দিকে পার্লার থেকে 2 জন মেয়ে এসেছিল সাজাতে। এর আগেই নিম্নি জোর করে কয়েক লোকমা ভাত খাইয়ে দিয়েছিল, এরপর সাজাতে শুরু করেছিল। একটু আগেই সাজানোর কাজ শেষ হয়েছে। নিম্নির হাত ধরে বসে আছে আনাহিতা, কেন যেন চিৎকার করে কাঁদতে মন চাইছে। নিম্নির অনুরোধে মন খুলে কাঁদতেও পারছে না। মেয়েটা চোখ রাঙাচ্ছে ওর এই মুহূর্তেও। একটুখানি মলিন হেসে বলল, এমন সময়ও আমার চোখ রাঙাচ্ছিস? এমন সময়ও আমায় চোখ রাঙাচ্ছিস? আর তো পাবি না, কই যে বিয়ে হচ্ছে, তুই থাকবি এক দেশে আমি আরেক দেশে, আগের মতো আর। অশ্রুসিক্ত হয়ে এলো, মাথা নত করে বসেছিল, বিধায় টলটলে অশ্রু কয়েক গাল বেয়ে গড়িয়ে ডিরেক্ট কোলের ওপরে পড়ল। নাক টেনে হালকা টিস্যু চেপে বাকি পানিটা মুছল। ভাগ্যে যা ছিল তাই তো হচ্ছে, কেঁদে আর কি হবে। কাজে আসলো, রুম ভর্তি হয়ে গেল মানুষে। বুকটা ধড়াস করে উঠল আনাহিতার। পূর্ণতা যখন পাবেই না, তাহলে কারোর জন্য এমন অনুভূতির জন্ম নেয় কেন? আমাকে ক্ষমা করে দেবেন রেজওয়ান, যে কষ্ট আপনাকে দিয়েছি সেই একই কষ্ট আমিও ভোগ করেছি। আমাদের ভাগ্যে যদি এটাই লেখা ছিল, তাহলে প্রকৃতি কেন আমাদের সাথে এমন খেলা খেললো? আচমকা রেজওয়ান নামটা শুনে চমকে গেল আনাহিতা। ভাবলো সে কি কানে ভুল শুনছে, নাকি মনের কথাটাই কানে এসে বেজেছে। কাজী কবুল বলতে বলেছে। অদূরে আকিবা মুখে আঁচল চেপে কাঁদছে। নীলা বোনের পাশে বসেছে, মাথায় হাত বুলিয়ে কবুল বলার জন্য অনুরোধ করছে। চোখের পানি ছেড়ে দিয়ে কবুল বলে দিল। এরপরেই রেজিস্ট্রির খাতাটা এগিয়ে দিল ওর দিকে। ঝাপসা চোখে দেখলো পাশের জায়গাটা শূন্য। কম্পিত হাতে সইটা করে দিল আনাহিতা। সবাই চলে যেতেই নিম্নির কাঁধে মুখ গুজে টুকরে কেঁদে উঠল। অস্ফুট স্বরে বলল, মানুষটা আমাকে কখনো ক্ষমা করবে না রে নিম্মি, সেই দায় নিয়ে সারাটা জীবন পার করতে হবে। আমি কিভাবে নিজেকে সামলাবো বলে দে না নিম্মি, আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। কোথায় গেলে একটু শান্তি পাবো বলতে পারিস? যে তোর সারা জীবনের সঙ্গী হচ্ছে, সেই তোর সকল সুখ দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দিবে দেখিস। শুধু একটু ধৈর্য ধর, আমার কথাটা রাখছো না, তুই অনেক সুখী হবি, অনেক সুখী। আর আমাকে ক্ষমা করে দিস দোস্ত। নিম্নি কেবল এইটুকুই বলল। ওর গলায়ও কান্না তলা পাকাচ্ছে, সত্যিটা না বলতে পেরে। কারণ যে কারণে আনাহিতা কাঁদছে সেটা যে অনর্থক কান্না তা ও বাদে সবাই জানে, আর সেটা বলতে না পেরেই নিম্নির কষ্ট হচ্ছে।
সাজিদ নিম্নের কাছেই এসেছিল কোনো একটা কাজে। দরজার বাইরে থেকে আনাহিতার কান্নারত সবগুলো কথাই শ্রবণগোচর করল সে। অতঃপর নিম্নের সাথে দেখা না করেই চলে গেল রেজওয়ানের কাছে। ততক্ষণে বিয়ে পড়ানো সম্পন্ন হয়ে গেছে। সাজিদ রেজওয়ানের পাশে বসে ধীর স্বরে কথাগুলো বলল। আনাহিতার কান্নার কথা শুনে বুকটা মোচড় মারল রেজওয়ানের। ওর পাগল করা ভালোবাসাটা টের পাচ্ছে রেজওয়ান। খেতে বসেও খেতে পারল না আনাহিতার কথাগুলো ভেবে। ওকে না জানিয়ে কি ভুল করলো? তবে এত কষ্ট পাবে ভাবতেও পারেনি। ভেবেছে হয়তো তাকে এতদিনে ভুলতেও শুরু করেছিল, কিন্তু এখন তো রীতিমতো বিস্মিত হচ্ছে সে। শত ইচ্ছে থাকা সত্ত্বেও আনাহিতা নিম্নিকে বলতে পারেনি ওর সাথে যেতে। এখন তো ওর বিয়ে হয়ে গেছে, কেউ ভালো চোখে দেখবে না। আর সাজিদ ভাইয়াই বা অপরিচিত জায়গায় ছাড়বে কেন তার বউকে? অথচ ছোটবেলা থেকে দুইজন বলে এসেছে একে অপরের বিয়ের সময় সাথে যাবে। এটাও তো বলতো দুইজনে দুই ভাইকে বিয়ে করবে, তাহলে সারা জীবন একসাথে থাকতে পারবে। কিন্তু মানুষ যা ভাবে তার বাস্তবায়ন কি হয় সব সময়? এই যেমন রেজওয়ানের সাথে ওর মিলন হলো না। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে গাড়িতে গিয়ে বসে আনাহিতা। গাড়িতে বসতেই আবারও পানি পড়া শুরু হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি ছুটে অজানা গন্তব্যে। না, অজানা তো না, বরং এখন থেকে এটাই তো স্থায়ী ঠিকানা। পাশে বসা মানুষটা একদম চুপচাপ। এ কেমন বিয়ে? না দেখেছে ওকে কেউ, আর না দেখেছে ও কাউকে। এই স্বামী নামক পুরুষটা কেমন সেটাও জানে না। ওকে অবাক করে দিয়ে একটা রুমাল এগিয়ে দিল মানুষটা। মুখের দিকে তাকানোর সাহস হলো না। মেহেদি রাখা চুড়িবর্তী হাত বাড়িয়ে রুমালটা নিল। ভেজা কপাল ও চোখ মুছে হাতেই রাখলো সেটা। এতগুলো বছরের লালিত ইচ্ছেটা পূরণ করতে আনাহিতার দিকে এগিয়ে গেল রেজওয়ান। ওর সাথে ঘেঁষে বসতেই কেঁপে উঠল আনাহিতা। নত মাথা আরো খানিকটা নত করে ফেলল। তা দেখে নিঃশব্দে হাসল রেজওয়ান। হাত বাড়িয়ে আনাহিতার ডান হাতটা নিজের হাতে নিল। আনাহিতা অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। ওর অনুমতি ছাড়াই লোকটাকে স্পর্শ করলো। চরিত্রের সমস্যা নেই তো ভেবেই ভয়ে ঘামতে লাগলো। ঝটকাটা অবশেষে দিয়েই দিল রেজওয়ান। তিলটায় বার কয়েক স্পর্শ করলো প্রথমে। ফর্সা হাতে আচ্ছা আলোয় তিলটা আকর্ষণ করছে রেজওয়ানকে। বুকের ভিতর কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে। কাঁপুনিতে বহাল থাকা আনাহিতাকে সর্বোচ্চ পরিমাণে কাঁপিয়ে দিয়ে চোখ বন্ধ করে তিলের উপর মৃদু শব্দে চুমু খেল রেজওয়ান। আনাহিতার মনে হচ্ছে সে এখনই অজ্ঞান হয়ে যাবে। থরথর করে কাঁপতে লাগলো সে। রেজওয়ান আরো দুইবার শব্দ করে চুমু খেল সেখানে। এবার আর নিজেকে আটকাতে পারল না আনাহিতা। প্রাণপুরুষের ইচ্ছে কর্মের কথা উনি কিভাবে জানে? ঠিক এই একই জায়গায় কেন চুমু খেলো? তাও আবার তিনটা। তবে কি? দম বন্ধ করে বিস্ফোরিত চোখে ভাবনাতীত কাজ করা মানুষটার দিকে তাকালো। মেরুন রঙের শেরবানি গায়ে স্বল্প পরিচিত কল্পনাতীত মানুষটা ভ্রু উঁচিয়ে মুখে নজর কাড়া রহস্যময়ী হাসি ঝুলিয়ে নির্নিমেষ তাকিয়ে আছে ওর দিকে। নিজের জায়গায় জমে গেল আনাহিতা। আর একটু সেটিয়ে গেল জানালার দিকে। ডান হাতটা তুলে একবার হাতের দিকে তাকালো, আবারও তাকালো রেজওয়ানের দিকে। ওর মনে হচ্ছে চোখে ভুল দেখেছে। নয়তো এই লোকটা এখানে কি করে? বউ সাজে আহানিতাকে এই প্রথম দেখলো রেজওয়ান। দেখতে পেয়ে দুটো চোখ শান্তি পেল, তৃপ্তি পেল। তৃপ্তিতে হৃদয়ের তৃষ্ণা দূর হলো। ওর উদ্দেশ্যে প্রথম কথা, এত ভীতু কেন তুমি? আগের মতো সোজা হয়ে বসে মুখে হাত দিয়ে অস্ফুটে কেঁদে ফেলল আনাহিতা। এটা কি সুখের কান্না, নাকি ভয়ের, নাকি অন্য কিছু? এখন কি করা উচিত তার? চিৎকার করে কেঁদে সহানুভূতিটা বোঝাবে, নাকি মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে বুক ভাসিয়ে ফেলবে? কিভাবে নিজের ভিতরে বয়ে চলা অনুভূতির ঘূর্ণিঝড়টা বোঝাবে? কিভাবে নিজের অস্থিরতা পাশের মানুষটাকে বোঝাবে? পাগল পাগল লাগছে আনাহিতার। প্রশ্নের উত্তর আর দেওয়া হলো না। কাঁপতে লাগলো নিরন্তর। গেট দিয়ে গাড়ি প্রবেশ করে বাড়ির মূল দরজার সামনে থামতেই হইচই লেগে গেল। এরপর গাড়িতে আর একটা কথাও আদান প্রদান হয়নি দুইজনের মাঝে।
আনাহিতা কখনো নিঃশব্দে, কখনো ফুপিয়ে কেঁদে গেছে নীরব্দি, আর রেজওয়ান নির্নিমেষ দৃষ্টিতে দেখে গেছে তার প্রণয়নের সুখাশ্রু ঝরে পড়া। একবারের জন্য থামায়নি ওকে। এতগুলো দিনের বিচ্ছেদের পর পূর্ণতার শেষ কান্নাটা আজ মন খুলে কেঁদেনি। এরপর থেকে আর এক ফোঁটা পানিও ঝরতে দেবে না এই সুন্দর চোখ থেকে। রেজওয়ানের মনে পড়ে গেছে পরিচয়ের কয়েকদিন পরে আনাহিতা কেবল ওর দুটো চোখে কয়েক লাইন ক্যাপশনের সাথে পোস্ট করেছিল। সেই দিনই ওকে ধাক্কা মতন খেয়েছিল। তখন থেকেই ওর চোখ দুটো রেজওয়ানের এত প্রিয়। তাই তো সেদিন যখন সামনাসামনি দেখে তখন ওর চোখ খুব পরিচিত লাগছিল। কিন্তু এই কয়েক বছরে কিছুটা পরিবর্তন হয়েছে বিধায় চিনতে পারিনি। কি অবাক কাণ্ড! দুই ভাই দুটো মেয়ের চোখের প্রেমে পড়েছে প্রথমে। এটা মনে হতেই মনে মনে হাসল রেজওয়ান। বরণ করার সময় দরজার মুখে দুই শাশুড়ির পাশে নিম্নিকে চাপা হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অভিমানে মুখ ফিরিয়ে নিল আনাহিতা। এই মেয়েটা এত খারাপ, ওকে একটাবারও বলেনি পর্যন্ত, অথচ ওর পিঠে কথা চেপে রাখতে পারে না বলে এতদিন জানতো আনাহিতা। কিন্তু এখন যেন মুখে পাথর বেঁধেছে, বোম মারলেও কথা বের হয় না। বধূবরণ শেষ হতেই আনাহিতাকে ড্রয়িং রুমে নিয়ে বসানো হলো। রাবেয়া ওর পাশে বসে বলল, অবশেষে রত্নটাকে ঘরে তুলতে পারলাম। আমার ঘাটতেরা ছেলেটাকে একটু ঠিক করে দিও। আমার কথা তো শোনেই না, বইয়ের কথা শুনে যাবে। বইয়ের কথা না শুনে যাবে কই? বাউন্ডেলেদের মতো ঘুরে বেড়ায়। বউ পেয়ে এবার যদি পাগল ছেলেটা একটু ঘরমুখো হয়। শাশুড়ির এমন খোলামেলা কথায় লাজে রাঙা হচ্ছে আনাহিতার মুখ, গলা ভারী হচ্ছে ক্রমশ। শাশুড়ি উঠে চলে যেতেই নিম্নে এসে পাশে বসে আনাহিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। হাসতে হাসতে বলল, অবশেষে আমার যা হয়ে গেলি দোস্ত। আনাহিতা নিজেকে ছাড়ানোর মিছে চেষ্টা করে অভিমানী স্বরে বলল, ছাড় তুই আমাকে, তোর সাথে আমার কোনো কথা নেই। বিয়ের আগের পর করে দিয়েছিস, এখন এত আহ্লাদ করতে হবে না। রাগ করে না শোনা, মনে মনে তো লাড্ডু ফুটছে। তা গাড়িতে রোম্যান্স কিছু হলো? তোর কথা ভেবেই কিন্তু একা ছেড়েছিলাম তোদের। কয়টার সময় দিয়েছে ভাইয়া? এবার লজ্জা ভেসে উঠল চোখে মুখে। তিনটা চুমু দেওয়ার মুহূর্তটা মনে পড়ে গেল। মনে পড়তেই ঠোঁটের কোণে আঁচড়ে একটা হাসি চলে এলো। অধর চুকল কাঁপতে লাগলো তীর তীর করে। নিম্নি ওর সুখী সুখী মুখটা দেখে ধরা অবস্থায় কাঁধে মাথা রেখে বলল, আমি খুব খুশি দোস্ত, তোর সুখী মুখটা দেখতে আমার কি যে ভালো লাগছে। বলতে বলতেই চোখ অশ্রুসুক্ত হয়ে এলো নিম্নির। আনাহিতার চোখেও পানি চিকচিক করছে। কতক্ষণ নিশ্চুপ বসে থেকে ঘাড় ঘুরিয়ে নিম্নির দিকে তাকাতেই নিম্নি ওকে ছেড়ে সোজা হয়ে বসলো। অনুসন্ধিৎস চোখে কয়েক পলক পরক করে ঠান্ডা স্বরে বলল, তোর সেই দিনের বলা কথাটা আমি এখন বুঝতে পারছি। সেদিন মনে খটকা লেগেছিল ঠিকই, কিন্তু আসল কারণটা বুঝতে পারেনি। এখন চোখের সামনে সবটা পানির মতো পরিষ্কার। কেবলমাত্র আমার জন্যই তুই এমন একটা কাজ করেছিস, আমার জন্য নিজের জীবনটা শেষ করেছিস। এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে তোর কোনো কালেই ছিল না, শুধু আমার জন্য। বাকি কথাটুকু বলতে পারল না আনাহিতা। কান্নায় গলা বুঝে এলো। ওর জন্য এই মেয়েটা এত বড় স্যাক্রিফাইস করলো। ওকে আবারও কাঁদতে দেখে নিম্নি আলতো করে জড়িয়ে ধরল। ধীর স্বরে বলল, একদম নিজেকে দোষারোপ করবি না। হ্যাঁ, বলা যায় এক প্রকার তোর জন্যই আমি এত তাড়াতাড়ি বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস কর, এই পরিবারের মানুষগুলো এত ভালো যে আমাকে বুঝতেই দেয়নি আমি এবারই বউ। সবাই এমন ভাবে ট্রিট করেছে যেন আমি এবারই মেয়ে। বিয়ে না হলে আমি বুঝতেই পারতাম না সাজিতে এমন পাগল করা ভালোবাসা। আমার একটু কষ্ট হয় না জানিস। সাজিদ এত ভালো একজন জীবন সঙ্গী যে আমি মনে মনে বলি আরো আগে কেন আমাদের দেখা হলো না? তাহলেই তো আরো আগে বিয়ে করতে পারতাম, আর নতুন নতুন সব অনুভূতির সাথে পরিচিত হতে পারতাম। এগুলো ভেবে মনে মনে তোকে ধন্যবাদ দিতাম। আমার সুখী হওয়ার পিছনে কিন্তু তুই দায়ী। আর তোর মানুষটাও এত ভালো, এই কয়দিনই আমি বুঝে গেছি তোকে পাগলের মতো ভালোবাসে, যা তুই কল্পনাও করতে পারবি না। যখন থেকে তোর পরিচয় জেনেছি সারাক্ষণ কেবল তোর কথাই বলে গেছে।
তোর কথা মতো খালুজানের যেহেতু লাভ ম্যারেজের সম্মতি নাই, তাই প্ল্যান মাফিক অ্যারেঞ্জ ম্যারেজের জন্যই সাজিদ আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যাতে করে আমুর আনা প্রস্তাবে খালুজান নাকচ না করতে পারে। হয়তো অন্যভাবে প্রস্তাব দিলে কোনো মতেই কেউ রাজি হতো না তোকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে। তাই আমি যেহেতু এখানে আছি, তাতে কেউ অরাজি হবেন না। তাছাড়া তোর সাথে আমার আত্মার সম্পর্ক, যদিও ভাইয়া কিছুতেই রাজি হচ্ছিল না, ওনার জন্য আমরা স্যাক্রিফাইস করব তা মানতে পারিনি, কিন্তু আমরা দুজন অনেকভাবে বোঝালাম। শেষে হার মানে আমাদের জোর এবং জেদের কাছে, আর ওনার কথা মতোই তোকে কিছু জানাইনি। তার জন্য প্লিজ মাফ করে দিস। কথাগুলো শুনে শূন্য মস্তিষ্কে বসে রইল আনাহিতা। একটা প্রশ্ন মনে উদয় হতে জিজ্ঞেস করলো, কিন্তু উনি আমাকে চিনতে পেরেছেন কবে আর কিভাবে? আমাকে তো আগে দেখেনি। প্রথম দেখা হওয়ার দিন তোর ফোনের ওয়ালপেপার দেখে। আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছিল না এটা। তোর অথৈ নামটা বোধহয় ভাইয়া জানা ছিল। সরি, তোকে অজ্ঞান হয়ে যেতে দেখে পাগলের মতো বিহেভ করছিল জানিস। তারপর আমাকে বলল যেভাবেই হোক সত্যিটা যেন জেনে ওনাকে জানাই। সাজিদ আমাকে সব বলেছে। হঠাৎ করে কেন তুই যোগাযোগ বিচ্ছিন্ন করলি, সে চিন্তায় উনি ভালো ছিলেন না একটুও। খুব কঠিন সময় পার করেছেন। তোকে দেখার পরেই যেন উনি প্রাণে বেঁচেছেন। আমি কিভাবে ওনাকে ফেস করব নিম্মি? আমার তো ভয়ে গলা থেকে বুকের ভেতর অব্দি শুকিয়ে যাচ্ছে। সাহারা মরুভূমির মতোই খাখা করছে ভেতরে। যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে কিভাবে জবাব দেব? গাড়িতে একটা কথাও বলতে পারিনি অজানা ভয়ে। ওনাকে এমন শান্ত দেখে আমার ভয় বেড়ে গেছে। চোখ মুখ করুণ করে কথাগুলো বলে একটা শুকনো ঢোক দিল আহানিতা। এরপর নিম্মির হাত খামচে ধরে বলল, আমি আজ ওনার মুখোমুখি হতে পারবো না রে নিম্মি। আজ তোর সাথে থাকি প্লিজ। দেখ ভয় আমার হাত পা কাঁপছে। আনাহিতা ওর হাত দায় বাড়িয়ে দিল সামনে। নিম্নি দেখলো সত্যি সত্যি কাঁপছে, কিন্তু সেটা ভয় না, উত্তেজনায়। হাসিটা খুব কষ্টে আটকে গম্ভীর স্বরে বলল, আরে না, আমি সাজিদকে ছাড়া ঘুমাতেই পারবো না। তোরটা তুই বুঝে নে। ভাইয়ার বকা খেতে চাই না আমি। পরে দেখা যাবে তোকে না পেয়ে বাসর ঘরে বসে কাঁদছে আর আমাকে অভিশাপ দিচ্ছে। না বাবা, আমি এটা পারবো না। ড্রামা কুইন, এখন জামাই তোর সব। তাকে ছাড়া তোর চোখে ঘুম ধরা দেয় না এখন। তুই আসলে একটা পাষাণ। আমার কষ্টটা বুঝলি না। এত বড় স্যাক্রিফাইস করতে পারলি, আর এই মামুলি কাজটা করতে পারবি না? বিয়ে করে তুই পর হয়ে গেছিস, বুঝতে পেরেছি। এখন আমি তোর কেউ না। আমার কেউ না হলেও কেউ একজনের কাছে অনেক বেশি কিছুই তুই। তুই সেটা খুব শীঘ্রই টের পাবি। আনাহিতা অজানা উত্তেজনায় ফের কেঁপে উঠল। শিহরণ বয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। কেবল আজকের জন্য যদিও অদৃশ্য হয়ে যেতে পারত, তাহলে সকল অস্থিরতা, ভয় ও মিশ্র অনুভূতিদের দ্বন্দ্বযুদ্ধের অবসান হতো। কিন্তু আসলে কি তাই? একবার না একবার মুখোমুখি তো হতেই হবে। সেটা যত দেরিতে হবে ততই তো রাতের ঘুম হারাম হবে ওর। আজকের রাতটা যদি এক পলকেই পার হয়ে যেত, তাহলে অন্তত কিছুটা স্বস্তি পেত। কিন্তু তা কি আর সম্ভব? অলিক সব চিন্তা ভাবনা। কিছুক্ষণ আগে নিম্নি এসে আহনিতাকে রেজওয়ানের রুমে বসিয়ে দিয়ে গেল। কাদো কাদো মুখে নিম্নির দিকে তাকিয়েছিল ও, কিন্তু নির্দয় নিম্নি হেসে রুম ত্যাগ করে। ওকে একটুও বোঝার চেষ্টা করেনি। দুরু দুরু বুকে অস্থিরতার সাগরে হাবুডুবু খেতে খেতে অপেক্ষা করছে রেজওয়ানের জন্য। একদমই দেরি করেনি রেজওয়ান। সে নিজেও যে অপেক্ষায় আছে কখন বউটাকে একা পাবে। আনাহিতা রুমে আসার মিনিট দশেকের ব্যবধানে হাজির হলো রেজওয়ান। দরজা লাগানোর মৃদু আওয়াজ কানে আসতেই অস্থিমজ্জায় কাঁপুনি উঠল আনাহিতার। আবারও বুকের ভিতরটা সাহারা মরুভূমি হয়ে গেছে। ফাঁকা ঢোক গিলে বিছানা থেকে নেমে ধীরস্বরে সালাম দিল, কারণ পায়ে হাত দিয়ে সালাম করার নিয়ম নেই। গুরুগম্ভীর স্বরে সালামের প্রত্যুত্তরে আনাহিতার শরীর বরফ হয়ে এলো। প্রার্থনা করছে পায়ের নিচের মাটিটা যেন ফাঁক হয়ে যায়। কিন্তু এটা কি আদৌ সম্ভব? রেজওয়ানকে এগিয়ে আসতে দেখে শাড়ির মুঠোয় চেপে ধরে চোখ কুঁচকে বন্ধ করে ফেলল। শক্ত কাঠ হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল।
চোখ বন্ধ করতেই একটা মাতাল করা ঘ্রাণ নাকে বাড়ি খেল, যা নাসারন্ধ্র পেয়ে সোজা মস্তিষ্কে গিয়ে আলোড়ন সৃষ্টি করল। কপাল ও নাকের একাংশে তার নিঃশ্বাস আছড়ে পড়ছে। চিবুকে স্পর্শ করতে শরীরের শক্তি নিঃশেষ হওয়ার প্রথম ধাপ শুরু হলো। কুচকানো অক্ষিদায় ছুঁয়ে দিল আলতো হাতে। জলে পূর্ণ টলটলে অক্ষুদ্ধ দিঘির মতোই শান্ত সুরে রেজওয়ান ডেকে উঠল, অথই তাকাও একবার। হৃদকম্পন বেড়ে গেছে আনাহিতার। কতগুলো দিন, কতগুলো মাস পর প্রাণপুরুষের মুখে এই নামটা শুনতে পেল। কর্ণদয় আজ ধন্য হয়ে গেল। রেজওয়ানের এক হাত এখনো আনাহিতার চিবুকে, আর এক হাতে ওর ডান হাতটা তুলে নিল। অতঃপর ওকে চমকে দিয়ে সেই তিলটাতে আবারও চুমু খেল নিবিড় ভাবে। হাতটা ছাড়াতে চাইল, কিন্তু পারল না। অবশেষে আর থাকতে না পেরে চোখ খুলে তাকালো। মুখশ্রী উঁচু করে রাখা ছিল বিধায় সরাসরি রেজওয়ানের চোখে চোখ পড়ে গেল। সে মনে প্রাণে চাইলেও দৃষ্টি সরাতে পারল না। সম্মোহনী দৃষ্টিতে চেয়ে রইল কৃষ্ণকালো একজোড়া গভীর আঁখের দিকে। তাকিয়ে থাকতে থাকতেই চোখ অশ্রুসিক্ত হয়ে এলো আনাহিতার। রেজওয়ান মাথা নেড়ে না করল এবং অবিশ্বাস্যভাবে চোখের পানি চোখেই শুকিয়ে গেল। রেজওয়ান অধর প্রসারিত করে বলল, জড়িয়ে ধরবে একবার। আনাহিতা বিলম্ব করল না এক মুহূর্ত। বুকে মুখ গুজে খামচে ধরল পিঠের কাছের গেঞ্জিটায়। তীর করে কাঁপতে থাকা ছোট্ট শরীরটিকে আদরে বিড়িলছানার মতোই বুকের গভীরে মিশিয়ে নিল। দাউ দাউ করে তুষের আগুন জ্বলতে থাকা বুকে ঝরঝর করে শান্তির বর্ষণ নামল। রেজওয়ান হুইস্কি স্বরে বলতে লাগলো, ভাবিনি তোমাকে কখনো এভাবে নিজের করে পাবো। ভেবেছিলাম তোমাকে বোধহয় হারিয়ে ফেলেছি। বোকা মেয়ে, একটাবার সমস্যার কথাটা বলতে তো পারতে। একটু বিশ্বাস রাখতে আমার উপর। যেভাবে হোক আমি সাবধান থাকতাম। এবার ধীরে ধীরে কষ্ট পেতে হতো না কাউকেই। তোমার একটু সাহসের অভাবে দুই প্রান্তে দুইজন কেবল ধুকে ধুকে কষ্টই পেয়ে গেলাম। আমাদের গল্পটা অন্যরকম হতেও পারতো। প্লিজ ক্ষমা করে দিন আমাকে। কথাটা বলতে না বলতেই ওকে কোলে তুলে নিল রেজওয়ান। আটকে উঠে গলা জড়িয়ে ধরল আনাহিতা। পা ফেলে ব্যালকনিতে চলে গেল রেজওয়ান। ওকে কোলে নিয়ে বসে পড়ল সে। গলায় মুখ ডুবিয়ে দিল অস্থির হয়ে। গয়নার খোঁচা লাগতেই বিরক্তিতে চাওয়াকার শব্দ করে মুখ সরিয়ে আলতো হাতে গলার গয়নাগাটি খুলে সামনের কফি টেবিলে রাখলো। অতঃপর আবারও দুই হাতে কোমর পেঁচিয়ে ধরে গলায় মুখ ডোবালো। নিঃশ্বাস আটকে গেছে আনাহিতার। প্রলতিবিম্ব শ্বাস নিয়ে রেজওয়ান নম্র স্বরে বলল, শ্বাস নাও। এভাবে নিঃশ্বাস আটকে বসে আছো কেন? কথাগুলো বলার সময় কণ্ঠদেশে অধরের ছোঁয়া পেয়ে আনাহিতা কুকড়ে যেতে লাগলো জোকের মতো। আচমকা চুমুর বর্ষণে দুই হাতে চুল খামচে ধরল। ঘন ঘন শ্বাস ফেলে বলল, কি করছেন? বইয়ের ইচ্ছা পূরণ করছি। আমার ইচ্ছা মানে? রেজওয়ানের নির্লিপ্ত জবাব। বিস্ময়ের অতিশয্যে মুখ হাঁ হয়ে গেল আনাহিতার। তোমাকে খুব আবেদনময়ী লাগছে। অসভ্য। আগে বুঝি ভেবে লজ্জাবে হাসতে। আপনাকে বলেছি। আমি অযথা হাসবো কেন? আমি দেখতাম তো। কিভাবে? মনে চোখ দিয়ে। আচ্ছা, প্রথম দেখা হওয়ার দিন আমার নাম শুনে তুমি সন্দেহ করোনি? আমি চমকে গিয়েছিলাম। আপনি ফিনান্সার এটা জানতাম, কিন্তু সাজিদ ভাইয়ারটা জানতাম না। নিম্মিকে কখনো জিজ্ঞাসা করা হয়নি, আর সেদিন আপনিও ভেঙে পড়েননি। তাই সন্দেহ হলেও পাত্তা দিইনি। কেবল নামটা শুনেই অস্থির লাগছিল। তোমার ফোনের অল্প না দেখলে হয়তো আমিও তোমাকে পেতাম না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। নয়তো সেদিন আমার সামনেই কেন তুমি অসুস্থ হয়ে পড়লে? আর সাজিদের ফোন তখন সাইলেন্ট কেন ছিল? নিম্মের নাম্বার আমার কাছে ছিল না। ওকে ফোন দেওয়ার জন্য তোমার মোবাইল হাতে নিয়েছিলাম। আল্লাহর কি কুদরত, লক সিস্টেম চালু ছিল না। তাই তো অল্প ওটা চোখে পড়লো। তারপর আমার ফোন নাম্বারের কয়েকটা সংখ্যা ডায়াল করে তুলতেই নক্ষত্রের মতো ভেসে উঠলো সেভ করা নামটা। চুপচাপ মনোযোগী হয়ে কথাগুলো শুনল আনাহিতা। সে নিজেও ভাবতে পারেনি এমন নাটকীয় ভাবে রেজওয়ানের সাথে দেখা হবে, অবশেষে বিয়ে হবে। ভাবতেই সর্বাঙ্গ শিহরিত হলো।
রেজওয়ানকে ছেড়ে তার মুখের দিকে তাকালো। পলক না ফেলে তাকিয়ে রইল অনেকটাক্ষণ। মায়া ঘুরে হারিয়ে গিয়ে অতৃপ্ত হৃদয়ের তৃষ্ণা মেটাতে পাগল হলো। প্রবল অনুভূতির জ্বরে ভেসে গিয়ে নিঃশ্বাসে নিঃশ্বাস মেলালো। আগ্রাসীর মতোই একে অপরের মাঝে বিলীন হয়ে যেতে লাগলো। সকল সংযমের বাঁধ ভাঙলো চুরচুর করে। স্বপ্নের মতোই মানুষটাকে পেল ও। জীবনে আর কিছুই চাওয়ার নেই। তাকে পেয়ে শূন্য ঘটি পূর্ণ হয়ে গেল আনাহিতার। এমন একটা মানুষ যার জীবনে আছে, সুখী হতে আর কিছু প্রয়োজন আছে কি তার? প্রত্যেকটা মুহূর্তে কেবল মানুষটার অশান্ত, অবাধ্য, উদ্ধত, উত্তাল এবং উন্মাদনার উত্তপ্ত ভালোবাসার খুব দরকার। জীবনে ওর এইটুকুই তো চাওয়া।